সমুদ্রের ইগো হার্ট হলো। বাসায় গেস্ট আসার পর সমুদ্র দুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কেন জানি আয়না ইতিউতি নানান উসিলায় তাকে ইগনোর করে আত্মীয়দের সঙ্গে বিজি ছিল। তার থেকে এখন ওর কাছে আত্মীয়রাই বড় হয়ে গেল। এদিকে ইভানা আন্টি থেমে নেই। তিনি আরেকটা চায়ের কাপের সেট দেখিয়ে বলে, চা বানিয়ে তোকেই তো খাওয়াবে এই কাপগুলো দিয়ে। তাহলে বল, এইসব উপহার কার কাছে বেশি আসছে? ওই বেড কভারে তুই ঘুমাবি, তারপরে এই যে এত শাড়ি জুয়েলারি, এসব তোর বউই তো পরবে। হেয়ার ড্রায়ার দিয়ে তোর বউই তো চুল শুকাবে। সব প্রফিট তো তোর ভাগেই গেল। সমুদ্রের ব্যবসায়ী মন অঙ্ক কষে জানান দিল, আসলে উপহারগুলো দিয়ে তারই ফায়দা হলো। সংসারে অন্তত 1 বছর আর কিছু কেনা লাগবে না। একদম যাওয়ার আগবেলায় আয়না তার দিকে তাকিয়েছিল। সন্ধ্যা থেকে ওর বুনন করা দূরত্বে সমুদ্র একবারও ওর পানে তাকালো না, বরং সবার আগে দরজা পেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আয়নার দাদা ভাই বলে ওঠে, ডাক্তার সাহেব ভালো থেকো, আগামীকাল আসবে না? আয়নার দাদার প্রশ্নে সমুদ্র নিজেই সকলের সামনে বেশ হতবিহ্বল হলো। মানে কালকে আবার কেন সে বাসায় আসবে? এক রাতে এসে আয়নার এত বড় দিওয়ানা হয়ে যায়নি যে প্রতিদিন এসে এসে ওর বদনখানি দেখে যাওয়াই লাগবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় টের পায় আয়না তার দিকে জবাবের অপেক্ষায় অপেক্ষারত। সে জবাবে বলে, কাল থেকে অফিস আমার। আর একটা শব্দ বেশি বলে না। ভাবখানা এমন যেন বাড়িতে একটা শব্দ বললে শখানেক ইউরো জরিমানা দিতে হয়। ইশরাক রহমান সকলের কাছ থেকে বিদায় জানালেন। তবে ওই সময় আয়নার ভারী মন খারাপ হয়। সমুদ্র কি পারত না একবার ওর কাছ থেকে বিদায় নিতে, সুন্দর করে কিছু মিষ্টি মিষ্টি কথা বলতে? ওনার এত কিসের ভাব, অহংকার অনেক। আয়না মন খারাপকে পুঁজি করে নিজের ঘরে ঢুকে পড়ে। পরদিন সকাল থেকে সমুদ্র অফিস যাওয়া শুরু করলো। ওর মধ্যে যেন কোনো পরিবর্তন নেই। ছেলেটা এত কিভাবে অপরিবর্তিত রয়ে গেল? বিয়ের পর সব ছেলেদের মধ্যেই পরিবর্তন আসে। সকালবেলা মিসেস রোদেলা নাস্তার টেবিলে বসেছিলেন। আজ পিউ সমুদ্র একসঙ্গে খেতে আসে। দুজনাই বের হবে। পিউ কলেজে যাবে একটা কাজে, ওকে সমুদ্র ড্রপ করে অফিসে যাবে। সমুদ্র টেবিলে বসে। মিসেস রোদেলা বলে ওঠে, আজকে থেকেই অফিস যেতে হবে? আজ বোমাকে নিয়ে ঘুর, তোকে দেখে বোঝাই যাচ্ছে না তোর বিয়ে হয়েছে। দেখ। সমুদ্র কিঞ্চিত হাসলো। বিয়ে হলে আবারও বোঝা যায় নাকি? সে মাকে উদ্দেশ্য করে বলে, বিয়ে হয়েছে জন্য কি এখন বউয়ের গলা ঝুলে থাকতে হবে? ঠিক তাই, আমি তো ভেবেছি তুই বোমার বাড়ি থেকে আসতেই চাইবে না। সমুদ্র ফোঁস করে শ্বাস ফেললো। তার বাড়ির মানুষজন পাগল এক প্রকার, একদম আয়নার মতো। পিউকে ড্রপ করে অফিস আসার পর হঠাৎ তার কেমন যেন আজব অনুভূতি হতে থাকে। মনে হচ্ছে অফিসের সবাই জেনে গেছে তার বিয়ে হয়েছে। সমুদ্র বাবাকে একটা শর্ত দিয়ে বিয়েতে রাজি হয়েছে। শর্তটা হলো আক্ত হওয়ার সময় অফিস বা প্রফেশনাল লাইফের কেউ যেন না জানে বিয়ে হচ্ছে। পরে সময় সুযোগ মতো জানানো যাবে। কাজেই পারিবারিক পরিসরে বিয়ে হওয়ার অফিসের কেউ জানে না। সে স্বাভাবিক থাকার প্রচেষ্টা চালালো বেজায়, কিন্তু কোথায় জানি সবকিছুই অন্যরকম লাগে তার। মন খচখচ করে বড্ড। 2 বার আয়নার ডেস্কের সামনে গিয়ে দেখে এসেছে ডেস্ক আজ খালি। ও নিশ্চয়ই আজ আসবে না। কেন যে মেয়েটা এত অ্যাবসেন্ট থাকে, অসহ্য। লাঞ্চ ব্রেকে সমুদ্র একটু বাইরে গেল। এমনি ছটফট লাগছিল বিধায় গলির পেছনে দাঁড়িয়ে টঙের দোকানে চা খেয়ে সিগারেট ধরালো। সিগারেট শেষ করে অলস পায়ে অফিসে ফেরত আসে। তখন 2টা বাজছিল। পার্ট টাইম জুনিয়ররা 2 বাজে অফিসে আসে। সমুদ্রের মনে হলো যদি আজ আয়নাও ওদের সঙ্গে আসে তবে একবার চোখের দেখাটা অন্তত হবে। এসব ভেবে সে ঘুরে ঘুরে আয়নার ডেস্কের সামনে দিয়ে নিজের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো কিছু মনে মনে ভাবলে সেরকমটাই যদি ঘটে তবে সাময়িক একটা খুশি লাগে। সমুদ্র সাময়িকভাবে খুশি হলো। আয়না ওর ডেস্কে বসে 1 টাইম কাপে কফি খাচ্ছে। আজও সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, সঙ্গে চুনরির লাল ওড়না। ওর মধ্যে নববধূ ভাব হয়েছে। লাল ওড়নাটার জন্য আজও মাথায় কাপড় দিয়ে এসেছে। সমুদ্র ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করে ফোন হাতে নিয়ে আয়নার ডেস্ক ক্রস করলো। সাধারণত জুনিয়ররা তাকে দেখলে কুশল বিনিময় করে সালাম দেয়। তাদের অফিসের রুলস আছে। অফিসের কারোর সাথে সাক্ষাৎ হলে সুন্দর করে ফর্মালিটি মেনটেন করতে হবে। সমুদ্র আশায় ছিল আয়না তাকে গুড নুন উইশ করবে, কিন্তু বিধিবাম আয়না যেন তাকে দেখলই না। একদম কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কফিতে চুমুক দিতে লাগে, যেন সমুদ্রের কোনো অস্তিত্বই নেই। সমুদ্রের রাগ হলো। আসছে উনি, এমন ভাব যেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মাইক্রোসফট উদ্ধার করছে। আহা, এসব চুনুপুটি বাচ্চা সিএস ইঞ্জিনিয়ার ভাব দেখলে হাসি পায়। একবার বাগে পাই তোমাকে, তখন বাসার রান্নাঘরে সাইনবোর্ড লাগানো হবে যেখানে বড় অক্ষর লেখা থাকবে, এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা ভাত রান্না করা হয়। সমুদ্র কেবিনে গিয়ে বসে পড়ে। প্রতি সপ্তাহের যে কোনো ডেটে জুনিয়র ইন্টার্নদের নিয়ে তার কেবিনে একটা গোল মিটিং বসে। ডিসকাশন হয়। পরবর্তী সপ্তাহের কাজের প্ল্যান করা হয়।
এরপর কফি কুকিজ খাওয়ানো হয়। সমুদ্র আজকে সবাইকে তার কেবিনে ডাকলো 3টার দিকে। তখন 2:30 বাজছিল। সে ঘড়ির দিকে চেয়ে থেকে বলল, মিসেস আয়না, স্বামীকে ইগনোর করলেন, কিন্তু বসকে কিভাবে ইগনোর করবেন? জলদি আসুন, আই এম ওয়েটিং ফর ইউ। 3টার দিকে সবাই এসে উপস্থিত হলো। আয়না সবার পরে আসলো। তখন ওর মাথায় কাপড় দেওয়া। সমুদ্র এবার ফাইল চেক করছিল। আয়নার বেলায় সে নিজে থেকেই বলল, স্যার এক জায়গায় ভুল হয়েছে। সমুদ্র যেন এমন কিছুই শুনতে চায়। সে বলে ওঠে, মিস আয়না, আপনি প্লিজ এরপর থেকে জাস্ট বলবেন কোনগুলো ঠিক করেছেন। আমি বুঝে নেব বাকিগুলোতে ভুল আছে, সংশোধন প্রয়োজন। সজল ভাই সহ টুম্পা আপু হাসলো। এরপর সজল ভাই বলল, আয়না তো জুনিয়র, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বোঝাই যাচ্ছে আয়না বেশ খেপে গেছে। টপ করে ওর মাথা থেকে ওড়না পড়ে যায়। সমুদ্রের মন চাইলো এক্ষুনি গিয়ে তার মাথায় আলতো করে ওড়না জড়িয়ে দিয়ে আসতে। সমুদ্র যেদিন প্রথম এই প্রোগ্রামটার জন্য আয়নার সিভি পায়, ওর সেমিস্টার ছিল 2:2। দেখা মাত্রই রিজেক্ট করে দেয়, কারণ সে ফ্রেশ গ্রাজুয়েট আর 4th ইয়ারের স্টুডেন্ট নিতে চাচ্ছিল। কানাডিয়ান এক কোম্পানির স্পন্সরশিপে তারা এই ইন্টার্ন পার্ট টাইম প্রোগ্রামের ব্যবস্থা করেছে। অল্প বেতন, লিমিটেড আওয়ার, বেস্ট জব, 6 মাস ট্রেনিং সহ কাজ করবে, একটা সার্টিফিকেটও পাবে। কিন্তু ইশরাক রহমানের স্পেশাল রেফারেন্সে আয়না এই প্রোগ্রামে সিলেক্টেড হয়। সমুদ্র তখনও জানতো না আয়নায় সেই মেয়ে। এখন বুঝে আয়না আসলে বৌমা কোটায় এই অফিসে আছে। না, মেয়েটা মেধাবী, ঢাবিতে সিএসসি পড়ে, বেশ ব্রিলিয়ান্ট। সমুদ্রের ধ্যান ভাঙলো আয়নার ডাকে। আয়না কঠিন গলায় বলে, স্যার আমাকে 20 মিনিট দিন, আমি কারেকশন করে নিচ্ছি। সমুদ্র বলে, আপনি বসুন, আমি দেখছি। আর সজল ভাই, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। কফি খান, রিফ্রেশ হন। সবাই মনের আনন্দে বের হলে ওদের অনুসরণ করে আয়নাও বের হতে গেলে সমুদ্র এক প্রকার ধরফড়িয়ে উঠে বলল, আরে আরে, তুমি কেন যাচ্ছ? চুপচাপ বসো বলছি। আয়নার সঙ্গে সঙ্গে বসে পড়ে। সমুদ্র টুম্পাকে উদ্দেশ্য করে বলে, 2 কাপ কফির অর্ডার দিয়ে দিতে পারবেন? আর আয়না আমার সঙ্গে 5টার দিকে মিটিং অ্যাটেন্ড করবে। ওকে স্যার। টুম্পা আপু যাওয়ার আগে আয়নার দিকে সুন্দর করে হেসে চলে যায়। আয়না একা কেবিনে রয়ে যায়। ও মন খারাপ করে বলে, ইচ্ছে করে আমাকে আটকে রেখেছেন তাই না? সমুদ্র বলল, আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? উফ। সমুদ্র উঠে দাঁড়িয়ে তার দিকে হাঁটা ধরে। সে বেশ ঘাবড়ে যায়। লোকটার মতিগতি ঠিক নেই, কিছু যদি করে। কিন্তু সমুদ্র তাকে ক্রস করে হেঁটে যাওয়ার সময় মাথার ওড়নাটা আলতো করে তুলে দেয়। সে নড়ে চড়ে ওনার যাওয়ার পানে তাকায়। উনি ওয়াশরুমে ঢুকলো। আয়না ভেবেই কুল পাচ্ছে না কেন সমুদ্র অফিসের সবাইকে তাদের বিয়ের কথা হাইড করলো। আয়না বিয়ের পরের দিন বাবার মুখে শুনেছে যে তাদের বিয়ের খবর অফিসে এখনো কেউ জানে না। তখন থেকে সমুদ্রের উপর একটা চাপা অভিমান কাজ করছে। তাকে সবার সামনে পরিচিত দিতে অসুবিধা কেন, তার দ্বিধা কেন? দরকারও নেই ওনার বউ হওয়ার পরিচয়ের। আয়নার নিজেরই শক্ত পরিচয় আছে। সে নিজে যখন ইঞ্জিনিয়ার, আর নতুন করে ওনার পরিচয় লাগবে না। ওই ডাক্তার কি পারবে তার মতো ইঞ্জিনিয়ার হতে? সমুদ্র কেন জানি কফি খেলো না। আয়নাও সেজন্য আর কফি মুখে নিল না। তারা দুইজন মিটিং এ যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আজ ড্রাইভার সঙ্গে আছে, পেছনের সিটে বসে আছে দুজন। সমুদ্র হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে। আয়নার তা দেখে ভারী মায়া হলো। সে শুধালো, আপনার মাথা ব্যথা করছে? সমুদ্র চোখ বন্ধ রেখেই জবাব দেয়, না, রাতে ঘুম হয়নি। কেন? বউ ছিল না সেজন্য। বিয়ের পর বউ না থাকলে ছেলেদের রাতে ঘুম হয় না। আয়নার কি যে মেজাজ খারাপ হলো। বেটা বিয়ে করে বাসায় যাওয়ার জন্য অস্থির হচ্ছিলি, তার উপর 2 রাতই হলো কেবল। এতেই উনি বউ বিবাহ বিশেষজ্ঞ হয়ে গেল। সে আরো বাজিয়ে দেখতে চাইলো, বলে উঠে, তাহলে বউ থাকলে ভালো ঘুম হয়? সমুদ্র এবার চোখ খুলে হেলান দেওয়া থেকে উঠে পিঠ সোজা করে বসতে বসতে বলল, ধুর, কিছু বলেন না মিস আয়না। বউ সঙ্গে থাকলে তো আরো ঘুমই হয় না, রাত জাগা লাগে। বাক্য দুটো শোনা মাত্র আয়নার টসটসে গাল দুটোয় রক্তিম আভা ফুটে উঠল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মনে মনে ভাবে, এটা কোনো দিনই শুধরাবে বলে মনে হয় না। 2 দিন ইতিমধ্যে অতিক্রম হয়ে গেল। সমুদ্র সেদিন লাঞ্চ ব্রেকের পর গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিজি ছিল। তখন 3:15 বাজে। আজকে আয়নার অফিসে আসার কথা ছিল না। এই 2 দিনের মধ্যে তাদের ফোনেও কোনো কথাবার্তা হয়নি। কোথায় যেন একটা পুরো দেয়াল হানা দিচ্ছে তাদের সম্পর্কে। মিটিং এর মাঝে আয়নার নাম্বার থেকে কল আসে। সমুদ্র মনে মনে ভীষণ শান্তি পায়। মেলিগো স্যাটিসফাই হয় তার। সে ফোনটা ধরলো না, আর কল আসলোও না। আরো আধা ঘন্টা মিটিং চলমান রইল। এরপর আলিয়ার নাম্বার থেকে কল আসে। সে ভ্রুকুচকে তাকায়। আলিয়ার তো কল দেওয়ার কথা না। আয়নার কিছু হলো না তো? সে দিক বেদিক ভুলে কল ধরলো, ব্যস্ত মিটিং এর মাঝে। আলিয়া ওপাশ থেকে ভরাক্রান্ত গলায় বলল, ভাইয়া, একটা বিরাট বিপদ হয়ে গেছে। আপা নাক ফোরালো, এরপরে নাক ফুল পড়তে গিয়ে রক্ত বের হয়েছে অনেক, নাক ফুলেও গেছে। আপার ভীষণ ব্যথা হচ্ছে। ব্যথায় আপা কান্না করে বাসা উল্টে ফেলতে ফেলেছে।
আপনি এসে একটু আপার ব্যথা কমিয়ে দিন। সমুদ্র আলিয়ার কথায় কি বুঝলো কে জানে, সেই প্রান্ত থেকে বলে, নাকে ফুল পড়েছে কেন? তোমার আপা নাকে ফুল পড়লো নাকি? গোলাপ ফুল কেন পড়বে? নাক ফুল ভাইয়া, নাক ফুল। কানে ফুটো করলে যেমন কানের দুল পড়ে, তেমনি নাক ফোড়ালে নাকের ফুল পড়ে। সমুদ্র এবার বুঝলো, সে বলে ওঠে, নাক ফুলে গেছে? পেন খুব হচ্ছে? আচ্ছা আমি আসছি, একটু ওয়েট করো। সমুদ্রের একদম খেয়াল ছিল না সে মিটিং রুমে বসে আছে। আয়না ব্যথা পেয়েছে শুনে অতি উত্তেজনায় জোরে কথা বলছিল। আস্তে কথা বলার কথা মনে ছিল না। তাদের মধ্যে রুমে উপস্থিত থাকা একজন মহিলা বলে ওঠে, নাক ফুরাইতে গিয়ে ব্যথা হয় অনেক। তা কে নাক ফুরালো মিস্টার সাদবিন? কার জন্য এত ব্যাকুলতা? প্রেমিকা সে? সমুদ্র ভেবে পায় না কি জবাব দিবে ওনাকে। অফিসে তো বিবাহের বিষয়টা গোপন রেখেছে। পরক্ষণে বিজ্ঞানের একটা অদ্ভুত মজার থিওরি খেয়াল আসে, তা হলো সকল খাড়ি খারক কিন্তু সকল খারক খার নয়। বিজ্ঞানের সঙ্গে সে রিলেট করলো, সকল বউই প্রেমিকা কিন্তু সকল প্রেমিকা বউ নয়। তাহলে যুক্তি অনুযায়ী আয়না তো তার এক ধরনের প্রেমিকাই, বউ প্রেমিকা। সে প্রফুল্ল চিত্তে উত্তর দিল। ইয়েস। সমুদ্র যখন আয়নাদের বাসায় বেল বাজাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে আলিয়া গেট খুলে দিল। আলিয়ার চেহারায় দুঃখী দুঃখী ভাব। সমুদ্র ভেতরে প্রবেশ করে প্রথম যে কথাটা বলল তা হলো, তোমার আপা কোথায়? আপা রুমে শুয়ে কান্না করছিল ব্যথার জন্য ভয়ে। এক প্রকার লুকিয়ে আপনাকে কল দিলাম। লুকিয়ে কেন? আপা মানা করেছে, বলল আপনার আশা লাগবে না, ব্যস্ত মানুষ আপনি। সমুদ্র বিরক্তিতে চ বর্ণ উচ্চারণ করে। একে 2 দিন ধরে ফোনে কথা হয় না, হোয়াটসঅ্যাপে একবার মেসেজে রিপ্লাই দিয়েছে। এরপর উধাও তিনি। এখন ম্যাডাম বাকি সবকিছু তাকে না জানিয়ে আগ বাড়িয়ে একা একা সব করে নিতে চাচ্ছে। সে আয়নার রুমের দিকে পা বাড়ালো। একবার ভাবলো নক করে ঢুকবে, ভদ্রতা সূচক, কিন্তু পরে ভাবলো মোটেও না, যে অবস্থায় থাকুক তার কাছে ম্যাটার করে না। সমুদ্র বিনা নক করে দরজা খুলে ঢুকে পড়ে। আয়না তখন বিছানায় শুয়ে কাতরাচ্ছিল, চোখ ভেজা। সমুদ্রকে দেখা মাত্রই পিলে চমকে উঠে। নিশ্চয়ই তাকে এই অবেলায় আশা করেনি। আয়না উঠে বসলো। সমুদ্র বলে উঠে, হুট করে বিনা নোটিশে নাক ফুরোতে গেল কেন? আয়না মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দাদি বলল। বাক্যটা শেষ না করে চুপ বনে যায়। সমুদ্র তাগিদ দিয়ে বলে, বাক্য অসম্পূর্ণ রাখলে কেন? কি বলেছেন উনি? আয়না মুখ ফুলিয়ে বলে ওঠে, নাক ফুল পড়লে স্বামীর মঙ্গল হয়। তাই ভাবলে আমার একটু কল্যাণ হোক। এই বাড়তি মঙ্গলটুকু করে খুব উপকার করলে। আয়না ফের মুখ ঘুরিয়ে নিতে চাইলে সমুদ্র তার থুতনি ধরে মুখ তার দিকে সোজাসুজি এনে থমকালো। বেশ মনোযোগ দিয়ে আয়নার নাকের ফুল দেখলো, চকচক করছে, কিন্তু পাশ দিয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ওর চোখে জল দেখে রাগ উঠল। আগ বাড়িয়ে নিজেকে ব্যথা দেওয়ার দরকার কি ছিল? সে নাকের যে পাশটায় নাক ফুল পড়া সেদিকে বেশ জোরে মুখ গোল করে ফু দিল। তারপর একটু সরে এসে বেডে বসে পড়ল। নাকের কাজ নিঃশ্বাস নেওয়া। তুমি আকবারে এতে নাক ফুল পড়তে গেলে ঝামেলা বাড়লে তো। আয়নার ওই সময় আরেকটা বার সমুদ্রের উপর ভীষণ অভিমান জন্মালো। সে এত কষ্ট করে ওনার জন্য নাক ফোরানোর ব্যথা সহ্য করলো, আর উনি এসেই বলছে ঝামেলা বাড়ালো। সমুদ্র তার চোখের পানে তাকিয়ে শুধালো, আমার জন্য এতটা কষ্ট করলে? না, আমার এমনিতেই ইচ্ছে ছিল, নাক ফুল পড়লে বেশি মানায় আমাকে। সমুদ্র এক পলক তাকে অবলোকন করে বলে, তোমার নাক তো বোঝা, শুধু শুধু ছোট নাকে ফুল দেওয়ার দরকার ছিল। আগে কেন ফোর হয়নি তবে? বিয়ের 3 দিন পর ওয়াই? আয়না উত্তর দিল না। ব্যথা করছে না। সমুদ্র পকেট থেকে মেডিসিন বের করে এরপর বলে, আসার পথে মেডিসিন নিয়ে এসেছে, ওষুধ খাও, ব্যথা কমতে থাকবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। লাগবে না, নো থ্যাঙ্কস। লাগবে কিনা সেটা আমি পরে বুঝবো। সমুদ্রের কণ্ঠে কেমন কঠোরতার আভাস মেলে। আয়না ধপ করে শুয়ে পড়ে বেডে। তখনই আয়নার দাদি আর হালিমা বুয়া আসলো। হালিমা বুয়া বলে ওঠে, জামাই বাবু, আপামনি কিন্তু সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি, না খাওয়া একদম। সে কি খায়নি কেন? সেটা তো আমি কইতে পারি না। সমুদ্র আয়নার পানে তাকালো, এরপর বলে ওঠে, খাবার প্লেটে তোলেন, এখন খাবে। আয়নার দাদির মুখে দুশ্চিন্তার ছাপ। সে বলে ওঠে, আয়ু বাবু, এটা কি হয়ে গেল? হুজুকে নাক ফোরানো ঠিক হলো না, নাকের ব্যথায় মেয়েটা খেতে পারছে না। হালিমা বুয়া খাবার আনলেও আয়না খেতে চাচ্ছে না। সমুদ্র প্রশ্ন করে, না খাওয়ার রিজন কি? আয়না মনে মনে বলে, না খাওয়ার রিজন হচ্ছে অভিমান। কিন্তু আপনি তো রোবট মানব, ওসব আপনার ঘিলুতে স্টোরেজ করা নাই। 2 দিন ধরে দেখা নাই, সাক্ষাৎ নাই, এখন আসছে জিজ্ঞেস করতে খাচ্ছ না কেন? কিন্তু মুখে বলে, নাকে ব্যথা, সেই জন্য খাবো না। নাক দিয়ে তোর খাচ্ছ না, খাবে মুখ দিয়ে, নাকি মুখেও ব্যথা?
আয়নার এত মেজাজ খারাপ হলো, তার মন চাইল সমুদ্রের মাথায় খাওয়ার প্লেটটা দিয়ে বাড়ি মারতে। তাও না পারলে ওই অভদ্র লোককেই নাক দিয়ে খাওয়াতে পারলে শান্তি পেত। সবার জোরাজোরিতে সে 2 লোকমা খেলো, এর বেশি মুখেই নিল না। না পারতে 7 দিনের কোর্সটার প্রথম ডোজের ওষুধ আয়নার হাতে দিল। আয়না ওষুধ খেয়ে ঘোষণা দিল সে ঘুমাবে। মূলত সমুদ্রকে ইগনোর করতে চাইছে। সে ঘুমালে উনি নিশ্চয়ই চলে যাবে, আর যে ব্যস্ত মানুষ নিশ্চয়ই একটু পর কোনো মিটিং আছে। একে একে সকলে রুম ত্যাগ করলো। তাদের দুজনকে একাকিত্ব সময় দিতে চাইলো। সমুদ্র একাই রুমে ওর সাথে থেকে যায়। সে বিছানায় এসে আয়নার পাশে শুয়ে পড়ে। আয়না ভেবেছিল সবাই চলে গেছে। সে তৎক্ষণাৎ চোখ খুলে প্রশ্ন করে, আপনি অন্য কাউকে ভুলেও আশা করো না। গেলেন না কেন? সমুদ্র বলে ওঠে, আমার মঙ্গল কামনা করতে গিয়ে তোমার এই বেহাল দশা। তোমার এই অবস্থায় রেখে যাওয়া মোটেও মানবিক হবে না। আফটার অল আমার জন্যই তেমন দশা হলো। আয়না মনে মনে বলে, আপনি তো মানুষের জাতি না, বলেন মোটেও রোবট হবে না। সে ঘুরে অন্যদিকে শুয়ে থাকে। সমুদ্র আয়নার এহেন কাণ্ডের কোনো উৎস খুঁজে পায় না। দীর্ঘ 6 বছর ইউষার সঙ্গে ইনভলভ ছিল সে। মেয়ে সঙ্গীর আচরণ পরিচিত তার। আগে কখনো এমন আজব আচরণ দেখেনি। আয়নাকে বুঝতে তার মাথার জট পেকে যাচ্ছে। মেয়ের আচার আচরণে বিশাল ঘাপলা আছে, সমীকরণ মিলানো যায় না। সমুদ্র ফোন হাতে নিয়ে টুম্পা আপুকে কল দিয়ে আয়নার সামনে কথা বলতে থাকে। সে বলল, আপু, আজ অফিসের যাবতীয় কাজ আপনি দেখেন। কাল থেকে আমি আবার শুরু করব। না পারলে রেখে দেন, পোস্টপোন করে রাখেন। আয়না ওপাশ থেকে সবটাই শুনলো। ওনার আবার কি হলো? এত দরদ উতলাচ্ছে কেন? তবে সে প্রতিক্রিয়া দেখায় না, খামোশ থাকে। সমুদ্র উঠে বারান্দায় যায়। তারপর একটু পর এসে বলল, আধা ঘন্টার বেশি হলো, ব্যথা কমেছে? আয়না চোখ খোলা। সে শুয়ে আছে কিন্তু জবাব দিল না। এতে সমুদ্রের কি যে রাগ উঠল, নিজেকে সে দমাতে পারল না। সোজা গিয়ে আয়নার ডান বাহু চেপে ধরে ওকে এক প্রকার হ্যাচকা টান দিয়ে উঠে বসালো। তারপর বলল, সমস্যা কি তোমার? এমন করছে কেন? কেমন করছি? সমুদ্রের এতে যেন রাগ চক্রবৃদ্ধি হারে বাড়ল। সে আরো শক্ত করে ওর বাহু চেপে ধরে বলে, মজা নিচ্ছ তো আমার সঙ্গে? সমস্যা কি তোমার? এত আজব ব্যবহার কেন করো? হোয়াটস রং উইথ ইউ? আয়না তখন সমুদ্রের কথা শোনাচ্ছে। অন্য হাত দিয়ে বাঁধন খোলায় বেশি গুরুত্ব দিল। কোনো মেয়ের থেকে ইগনোর কিংবা কিঞ্চিত অপমান কেন যেন সমুদ্রের আগে থেকে একদম পছন্দ না। কিন্তু আয়না একের পর এক আঘাত হানছে। সে তখনও ব্যস্ত সমুদ্রের হাত তার বাহু থেকে সরাতে। প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। তবে সে সফল হলো না। না ঠিক যেমন করে কোনো পিপিলিকা কাঠের শক্ত খণ্ড সরাবার বৃথা চেষ্টা করে। সমুদ্র গমগমে গলায় বলে, আমি ধরেছি জন্য এমন ছটফটানি? অন্য করে স্পর্শ পেলে শান্ত থাকতে? সমুদ্রের করা প্রশ্ন যেন তীরের মতো ছুটে এসে খণ্ড দ্বিখণ্ড করে আয়নার কোমল মনে। বড্ড দৈত্যকার আকৃতির রাগ এসে পাখা ঝাপটায়। সমুদ্র তার কোমরে অন্য হাত রেখে শক্ত করে পেঁচিয়ে ধরে বলে, ইগনোর করো পৌঁছে আসে। আয়না যেন তখন ফ্রিজড হয়ে যায়। ওনার এত কাছে আসায় সে ধাতস্থ হতে সময় দেয়। সব এলোমেলো লাগলো, মাথা ঝিম ধরে আসে। আয়নাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে, আমি কিন্তু চলে যাব। সঙ্গে সঙ্গে আয়না নড়ে চড়ে উঠল। এরপর বলে, না। কেন? কথা বলবে না, আবার যেতে দিবে না? মেয়ে মানুষ সামলানো বড় মুশকিল দিয়েছে। এত মুড সুইং কেন? আয়না সরে আসতে চাইলে সে আরো নিবিড়ভাবে তাকে খুব কাছাকাছি আবদ্ধ করে বলে, কাছের ভিড়তে দাও না, দূরেও না। যাবো কোন দিকে? আয়না বিরক্ত হয়ে বলে, প্লিজ ছাড়েন। কি ছাড়বো? আয়না তার এহেন প্রশ্নে বোকা বনে যায়। সে আমতা আমতা করে বলে, হাত। জাস্ট হাত ধরাতে এত রিয়েক্ট করছো? আরো কিছু ধরলে যে কি শুরু করে দিবে? প্লিজ চুপ। আয়না তার কানে অন্য হাতটা চেপে ধরে যেন সমুদ্রের বলা অভদ্র কথা শোনা না লাগে। সমুদ্র তাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা আর জ্বালাবো না। সেদিন আকাশ মেঘলা ছিল বটে, অবশ্য অক্টোবরের বৃষ্টি বেশ উপভোগ্য সমুদ্রের কাছে। তখনও 8টাও বাজেনি। এর মধ্যে আয়নার জ্বর এসে গেল। সমুদ্র বুঝলো না ব্যথা কি বেশি ছিল যে জ্বর চলে আসবে। ওর কপালে হাত রাখতে মৃদু কেঁপে ওঠে আয়না। এরপর চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, কেমন ডক্টর আপনি? জ্বর ঠিক করে দেন জলদি, 2 মিনিটের মধ্যে। সমুদ্র তার কাছে বসে কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি অনেক লাকি। মানুষ ফ্যামিলি ডক্টর পায়, আর তুমি পেয়েছো পার্সোনাল ডক্টর। আয়নার চোখ বন্ধ ছিল। সে চোখ খুলে সমুদ্রের দিকে তাকায়। দুজনের দৃষ্টি একে অপরের দিকে। সমুদ্র বলে, কি খাবে তুমি? আয়না খানিক ভেবে বলল, কিটক্যাট। সমুদ্রের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। এরপর থেমে থেমে শুধায়, জ্বরের মধ্যে চকলেট চাই? আয়না বাধ্য বালিকার মতো মাথা দুলিয়ে বলল, জ্বর হলে 2টা চক খেতে হয়, তাহলে জ্বর পালায়। সে 2টো চক কি? চকলেট আর চক। ডাক্তার হওয়া সত্ত্বেও এত জরুরি তথ্য সমুদ্রের জানা ছিল না। সে বলে ওঠে,
ইঞ্জিনিয়ার যখন বলেছে ঠিকই বলেছে। আমার কিটক্যাট দেন এবার। আপাতত দ্বিতীয় ছটাই দিই। আয়না বুঝি তখন জ্বরের ঘোরে ভুলভাল বকছিল। সমুদ্রের কথায় বোধ হলো। সে মাথা ঘুরিয়ে না ইঙ্গিত করে বলে, চকলেট আগে। সমুদ্র উঠে দাঁড়িয়ে রুমের বাইরে গেল। রাত 8টায় শ্বশুর বাড়ি থেকে বের হবে বউয়ের জন্য চকলেট কিনতে। জীবনে এত থ্রিলিং কর্ম করেনি এর আগে। বাসা থেকে বের হওয়ার আগেই ফাহাদ সাহেবের সঙ্গে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, সমুদ্র কোথায় যাও? আজ এখানেই থাকবে কিন্তু তুমি, রাতে আয়োজন করা হচ্ছে। এছাড়া আয়নার শরীর ভালো না। সমুদ্র নিজে থেকে আজ থাকতে চাচ্ছিল। ফাহাদ সাহেব বলায় তার জন্য সুবিধাই হলো। সে বলে, গাড়িতে একটা জরুরি ফাইল রেখে এসছে, ওটা আনতে যাচ্ছে। ফাইল নেওয়ার বাহানায় সে পকেটে করে দুটো বড় কিটক্যাট নিয়ে ফিরে আসে। আসার পথে ফাহাদ সাহেবের সঙ্গে পুনরায় দেখা। উনি আরেকবার জিজ্ঞাসা করলো, তোমার ফাইল কোথায় বাবা? সমুদ্র কি জবাবে বলবে? আদৌ কোনো ফাইল নেওয়ার কথাই না। সে তবুও বলে, প্রয়োজনে এটা সঙ্গে আনেনি আঙ্কেল। ফাহাদ সাহেব ভ্রু কুঁচকে বলে, আঙ্কেল? সমুদ্র খানিকটা দমে যায়। শ্বশুরকে বাবা ডাকতে বেশ আনকমফোর্টেবল ফিল করছে সে। তিনি বলেন, বাবা বলে ডাকবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হালিমা বুয়া স্যুপ এনে সমুদ্রকে দিল। সমুদ্র স্যুপ বানাতে বলেছিল আয়নার জন্যে। সে স্যুপ হাতে রুমে ঢুকে। তখনও আয়নার জ্বর ছিল। সমুদ্র এক প্রকার জোর করে স্যুপ মুখে তুলে দেয়। আয়না মাথা নাড়িয়ে বলে, খাবো না আমি। কেন? আমি রোবটের হাতে কিচ্ছু খাই না। রোবট কই পেলে? আপনি? সমুদ্র বহু কষ্টে রাগ সংবরণ করলো। পিউ তাকে বলেছিল রাগটা দমিয়ে রাখতে, স্পেশালি ভাবির সামনে। ওর ধারণা ভাইয়ার রাগ দেখলে ভাবি ভুলেও শ্বশুর বাড়িতে পা মারাবে না। অসুস্থ ভেবে সে অনেক শান্ত গলায় বলে, স্যুপটা না খেলে চকলেটগুলো ফেলে দেবো কিন্তু। আপনার কি মনে হয় আমি চকলেটে লোভ করি? তাহলে কি দ্বিতীয় ছটার লোভ আছে? সে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। আয়না দ্রুত স্যুপ খেয়ে নিয়ে বলে, প্লিজ অসভ্য কথা বলবেন না। আহা, বানে ছোড়ো নিজে, সেটা মুখে বলে আমি অসভ্য? আয়না বিছানায় শুয়ে পড়ে। জ্বর মনে হয় আরো বাড়ছে তার। সমুদ্র কিটক্যাটগুলো তার সামনে রেখে দিল। আয়না জ্বর গায়ে নিয়ে উঠে বসে চকলেট খুললো। সে আয়েশি ভঙ্গিমায় চকলেট খেতে থাকে। এরপর আয়না চকলেট তার সামনে এগিয়ে দিয়ে খাওয়ার অফার দিল। সমুদ্র শেষ কবে চকলেট খেয়েছে মনেই পড়ে না। চকলেট বলে যে খাওয়ার কোনো জিনিস আছে মাঝে মাঝে মনেই থাকে না। কিন্তু আয়না অফার করায় সে না করলো না। ওর হাত থেকে চকলেট খাওয়ার বড় শখ জাগলো। ওর হাত থেকে চকলেট মুখে অল্প পুড়ে নেয় সে। তারপর আজ সমুদ্র তার স্বভাবত খোলস ভেঙে হঠাৎ নিয়ম ভঙ্গ করলো। সে খুব মোলায়েম ছোঁয়ায় আয়নার বাম গালটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়না চোখ মুখ খিচে বন্ধ করে। সমুদ্রের ঠোঁটে বেশ উত্তাপের আভাস মেলে। তার ঠোঁট যেন গরম হয়ে ওঠে। সে মিহি গলায় বলে, দেখো এবারে জ্বর দ্রুত সেরে যাবে। আয়না মাথা নাড়িয়ে না বোধক অর্থ প্রকাশ করলো। সমুদ্র প্রশ্ন করে, না। আয়নার তখন অনেক জ্বর, 101 ডিগ্রি পার হবে হয়তো। সে সমুদ্রের গলা জড়িয়ে ধরে বলে, এমন হালকাতে হবে না। আমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড লিপে করে, আর আপনি হাজবেন্ড হয়ে হালকা চুমু দিলেন, এতে কিচ্ছু হবে না। সমুদ্র সবটা শুনলো না। সে চোখ বড় বড় করে তাকায়। মেয়েটাকে যতটা ইনোসেন্ট বাচ্চা ভেবেছে মোটেও তা না, ভীষণ পাকনা। সে অবশ্য জ্বরে অনেকের মাথা আউলায়। আয়না তো স্বভাবতই তার ছিঁড়া। জ্বর মাথায় বোধহয় মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। সমুদ্র বিজ্ঞ গলায় বলে, চোমর আবার ওজন আছে যে হালকা ভারী হবে? এতে যেন সমুদ্র বিপদে সাগরে পড়ে গেল। আয়না জ্বর গায়ে নিয়ে বায়না ধরল সে ভারী চুমু খাবে, যে চুমু 150 কেজি ভারী। সেই কিস্তার চায়। এমন পাগলের পাল্লায় পড়তে হবে জানলে ভুলেও ওই বাক্য মুখে আনত না সে। কিন্তু আয়না এত পরিমাণ নাছোড়বান্দার দুষ্টু, সমুদ্রের কোনো কথাই শুনে না। রাতের ঔষধও নিবে না, বরং বাবাকে গিয়ে নাকি তার ব্যাপারে কমপ্লেন করবে। এমন বক্তব্য দিয়ে বেড থেকে আয়না উঠে বসতে চাইলে দ্রুত সে আয়নাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আয়নাকে একদম নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। চিন্তা করতে লাগলো কিভাবে এই পাগলকে শান্ত রাখবে। পরে বুদ্ধি আটলো। ওর নিজেকে কেমন শেয়ালের মতো ধুরন্ধর চালাক মনে হলো। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং ভাষায় সোজা করতে হবে, এছাড়া উপায় কোথায়? সে বলে ওঠে, শোনো আয়না, চুমু আসলে ওজনের মতো, বুঝলাম? নিউটন এককে হিসেব নিকেশ করা হয়, আর ওজন তো পরিবর্তনশীল। আমি তোমাকে যেই কিসটা দিলাম ওটা পৃথিবীতে হালকা হলেও মঙ্গলে অভিকর্ষিত ত্বরণের জন্য মান অনেক বেড়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমাকে আমি ভারী চুমুই দিয়েছি। আয়না তখন ওর বুকের সঙ্গে লেপ্টে শুয়েছিল। ঘুম ঘুম সুরে বলে, সত্যি? ইয়েস। তারপর সমুদ্রের কি যেন হলো। সে আবার খুব শক্ত করে প্রগাঢ়ভাবে আয়নার গালে ঠোঁট ছোঁয়ায়। আদৌ 150 কেজি ভারী চুমু কি না সে জানে না, তবে নিজেও এমনকি সে চায়, অন্তত ওয়ান ইন লাইফ টাইম। তারপর সমুদ্রের কি যেন হলো। সে আবারও খুব শক্ত করে প্রগাঢ়ভাবে আয়নার গালে ঠোঁট ছোঁয়ায়। আদৌ 150 কেজি ভারী চুমু
কি সে জানে না, তবে নিজেও এমনকি সে চায় অন্তত ওয়ান ইন আ লাইফ টাইম। আয়না ওই সময় বড্ড ঝামেলা করছিল, নড়াচড়া, অস্থিরতা সব মিলে একাকার। ওকে চুপটি করে শুইয়ে রাখা মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে কঠিনতম কর্ম। নিশ্চয়ই জ্বরে কষ্ট হচ্ছে। সমুদ্র কপালে হাত দিল ওর। সে কি ভালো রকমের জ্বর এসেছে? কপালে ঠান্ডা পানির জলপট্টি দিলে আরাম পাবে ভেবে ও যখন উঠতে যাবে, আয়না তখন ওর বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল। সমুদ্রকে উঠতে দেয় না, শার্ট খামচে ধরে। সমুদ্র বলল, তোমার তো একদম জ্বরে বেহাল দশা, গা পুড়ে যাচ্ছে। আয়না ওর এই কথায় হাসলো বেশ। সমুদ্র তাজ্জব বনে যায়। জ্বর হলে মানুষ হাসে, এই প্রথম দেখলো। আয়না মুখ ফুলিয়ে বলে, আপনি না কিছু বুঝেন না। তুমি বুঝো? ওদিকে চলবে। এবার ছাড় আমার শার্ট। আয়না ওনার শার্ট তো ছাড়লই না, বরং একটা পাগলামো করে বসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এটাকে প্রেমের জ্বর বলে, জানেন? না তো, আজই শুনলাম। ধুর, ভালো লাগে না। সমুদ্র উঠে চলে যায়। কেন যেন তার এসব আর ভালো লাগছিল না। দ্রুত টাওয়েলের শেষ অংশ ভিজিয়ে এনে আয়নার হাত পা কপাল মুছে দিল। প্রায় আধা ঘন্টা কপালে জল পট্টি দিতে ওর গায়ের টেম্পারেচার কমিয়ে আসে। ঘুমিয়ে পড়েও, কিন্তু সমুদ্রের চোখে ঘুম থাকে না। সে কিছুক্ষণ বহু চেষ্টা করেও ঘুমাতে পারে না। কিছুক্ষণ আয়নার মাথায় হাত বুলায়, যেন আরাম পায়ও। পরের দিন সকাল 7টার দিকে আয়নার ঘুম ছুটে যায়। গরম লাগছিল বেজায়। সে চোখ খুলতেই নিজের পাশে একটা জলজান্ত পুরুষকে শুয়ে থাকতে দেখে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। চোখ বড় বড় হয়ে আসে তার। সমুদ্র জাগ্রতই ছিল। সে দ্রুত উঠে বসে জিজ্ঞাসা করে, কি হলো? আয়নার যেন ধ্যান ভাঙল। ধাতস্থ হতে সময় নেয়। সে ছোট্ট করে জবাব দেয়, ও। সমুদ্রের ওর কাণ্ড কারখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে শুধালো, বাই এনি চান্স ভুলে গেছিল নাকি নিজের বিয়ের কথা? আয়নার তখন কি যে লজ্জা লাগলো। সে জোর গলায় অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি জোরেই বলে, না। ছোড়ের মায়ের বড় গলা। আয়না ঠাই বসে থাকে। সমুদ্র তার দিকে ঝুঁকে বসে এসে কপালে হাত রেখে উষ্ণতা যাচাই করে। এরপর বলে, তবে কি প্রেমময় জ্বর সারাতে পেরেছে? আয়না চোখ গোল গোল করে তাকায়। সমুদ্র যেন ওকে আরো বাগে পায়। কাল বহুত জ্বালিয়েছে, আজকে একটু হলেও শোধ তুলতে হবে। সে বলে ওঠে, ভারী জমা এখন দিব নাকি পরে? আয়না প্রথম দফায় ভ্রু কুচকে তাকায়। এরপর ক্ষণে ক্ষণে খেয়াল হতেই ওর চোখ মুখ দেখার মতো অবস্থা। লাজের বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সমুদ্র বালিশে হেলান দিয়ে বলে, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলে কেন? না মানে আমি করি না জন্য তোমার অনেক দুঃখ। এখন আমি করতে চাচ্ছি, মুখ সরিয়ে নিচ্ছ। শাট আপ। ওয়াই? আয়না বিছানা ছেড়ে উঠে গেলে সমুদ্র বলে, কফি বানায় আনো, সারা রাত ঘুমাইনি। সে কি, কেন? যা পাগলামো করেছিলে, আমার জায়গা অন্য কেউ সব শুনলে লজ্জায় কেবল মাথা গেল, সম্পূর্ণ ঘাড় সমেত কল্লা কাটে যেত। আয়না অবশ্য সবটা খেয়ালও নেই, তবে যা যা স্মরণ আছে ওতেই ওই লোকের সামনে আর থাকতে ইচ্ছা করছে না। আয়না সাফাই গিয়ে বলে, জ্বর হলে আমি একটু আবল তাবল বলি, সেজন্য সরি। শুধু জ্বর নাকি প্রেমের জ্বর? আয়না তৎক্ষণাৎ বেড থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সমুদ্রের মুখের উপর ছুঁড়ে মারে। সমুদ্র বিছানায় হাসতে হাসতে গড়িয়ে পড়ার উপক্রম। সকালে নাস্তার টেবিলে ফাহাদ সাহেব আয়নাকে নিজের পাশে বসালেন এবং আয়নার পাশে সমুদ্রের জায়গা হলো। আলিয়া তখনও ঘুমে। ফাহাদ সাহেব বলেন, সমুদ্র বাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দেখছই তো অফিসে থাকি, তোমাকে সময় দিতে পারছি না। সমুদ্র বলে, না না আঙ্কেল, সবাই আমার অনেক খেয়াল রাখছেন, প্লিজ ব্যতিব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছে। সমুদ্র আর ফাহাদ সাহেব একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বের হবেন। সমুদ্র আয়নার রুমে গিয়ে শার্টিন করতে লাগলো। আয়না রুমে আসতে সে ওর দিকে এক দৃষ্টিতে তাকালো। এরপর পকেট থেকে একটা প্যাকেট বের করে ওর হাতে গুজে দিয়ে বলল, এটা রাখো। কি এতে? খুলে দেখে নিও। আয়নাকে আর কিছু বলার সুযোগ দিল না। রুম ছেড়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আয়না রুমে বসে প্যাকেট খুলতেই হতভম্ব হয়ে যায়। ছোট্ট হীরার একটা নাকফুল, একদম রেগুলার সাইজের জন্য ছোট সাইজের, কিন্তু ডিজাইনটা বেশ। সে মনে মনে অনেক খুশি হলো। সেদিন একদম রাতে সমুদ্রের কল আসে। আয়না তখন বসে বসে কে ড্রামা দেখছিল। খুবই রোমান্টিক একটা এপিসোডের বেস্ট সিন চলছে। এর মধ্যেই কলটা এলো। সে রিসিভ করতেই সমুদ্র বলে ওঠে, কি করছিলে? ড্রামা দেখছিলাম। ভাবলাম পড়ছো। না মানে এখন তো সামনে এক্সাম নেই। এক্সাম না থাকলে পড়ো না। আয়না বুঝে পায় না এমন রাতের বেলা পড়াশোনা নিয়ে কেন তদারকি করছেন উনি। সমুদ্র এবার নিজে থেকে বলল, কালকে এক জায়গায় যাচ্ছি আমরা, বিকেলের আগেই ধরো 4টার মধ্যে রেডি থাকবো, আমি এসে নিয়ে যাব। কোথায় যাচ্ছি? ভয় পেতে হবে না, নট ইন হেল। উফ, কারো বাসায় নাকি এমনি কোথাও? গেলে জানতে পারবে, এত অস্থির হয় না।
আয়নার সে রাতে উত্তেজনায় ঘুম আসেনি ঠিকঠাক। পরদিন সকালে ভার্সিটির একটা ক্লাস ছিল, সেটা মিস দিল। অবশ্য ভার্সিটির ক্লাস মিস দেওয়ার রেকর্ড নেই তেমন তার। সে তার সেকশনে সিআর, তবু আজ অকারণে ভার্সিটি গেল না। দুপুর থেকে কি পড়বে কি পড়বে না এটাই সিদ্ধান্ত নিতে পারছিল না। সমুদ্র কোথায় নিয়ে যাবে তা অন্তত বলে দিলে ভালো হতো। পরবর্তীতে একটা মেরুন রঙের সালোয়ার কামিজ জড়ালো গায়ে। কেন যেন এই জামাটা আজ পড়তে মন চাচ্ছিল। এরপর চুল বাঁধতে বসলো। আগে কোনোদিনও সে সাজ সরঞ্জামে এত সময় দেয়নি। ইদানিং কি যে হচ্ছে তার সঙ্গে সুন্দর করে সাজতে মন চায়। 3:30টার মধ্যে সাজা শেষ করে হালিমা খালার সাহায্যে সমুদ্রের দেওয়া নাকফুল পরে, ব্যথাও পায় বেশ। তারপর দাদি সরিষার তেলের সঙ্গে রসুন কালো জিরা গরম করে তার নাকে মালিশ করে কয়েক মিনিট। ঠিক 4টা বাজে সমুদ্রের কল আসে। ফোন ধরতেই বলে, নিচে আসো জলদি। দেরি তো, তাই না? মানে তোমরা মেয়ে মানুষ সাজতে বসলে তো আবার ঘড়ির কাঁটা মারো না। আয়না বলে ওঠে, আসছি। সে স্যান্ডেল পায়ে দিয়ে দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির গ্লাসে টোকা মারতে সমুদ্র বেরিয়ে এসে দরজা খুলে দেয়। আয়না সিটে বসলো। সমুদ্র দুপল থমকালো। ওকে আজ একটু বেশি অন্যরকম সুন্দর লাগছে কি? কোনো কারণে অতিরিক্ত রূপবতী নাকি চোখের ভ্রম? আয়না খোলা গ্লাসের দিকে ঝুঁকে এসে বলে, কি হলো? সমুদ্রের ধ্যান ভঙ্গ হয়। সে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। মাথায় ঘুরপাক খেতে থাকে আয়নাকে কেন আজ অন্যান্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আয়না বলে, কোথায় যাচ্ছি আমরা? নারায়ণগঞ্জ। কি এত দূর? দূরে কোথায়, ড্রাইভিং ডিস্টেন্স 1.5 ঘন্টা মাত্র। আয়নাকে বড় বিচলিত দেখালো। নিশ্চয়ই গন্ডির রেঞ্জ তার বাড়ির আশেপাশে, রেঞ্জের বাইরে যাওয়ার পারমিশন পায়নি কখনো। সে বলে ওঠে, তোমার 2 অভিভাবকই জানে যে তুমি নারায়ণগঞ্জ যাচ্ছ, তাহলে অসুবিধা কি? 2জন অভিভাবক কে কে? আমি আর তোমার আব্বু। আপনি অভিভাবক? আলবাত। আয়নার যেন দুশ্চিন্তা তো বোঝায়নি। জীবনে প্রথম সে নারায়ণগঞ্জ যাচ্ছে, প্রস্তুতিও নেই কোনো। ভেবেছিল ধানমন্ডি বা গুলশানের কোথাও যাচ্ছে, কিন্তু এত দূর নিয়ে আসবে ভাবতে পারেনি। পানির বোতল থেকে পানি নিয়ে খায় সে। এরপর হেলান দিল। সমুদ্র প্রশ্ন করে, খারাপ লাগছে? না তো। ভালো তো মনে হয় না লাগছে। আয়না হেলান দিয়ে থেকেই বলল, লাগছে। জানালা খুলে দিলে প্রাকৃতিক বাতাস পেলে আরো ভালো লাগবে। সমুদ্র এসি অফ করে দিয়ে জানালা খুলে দিল। ওয়েদার খুব সুন্দর। আজ বিকেলের দিকে রোদ কমে গেছে। হাই স্পিডে গাড়ি চলছে, হু হু করে বাতাস ঢুকছে, কেমন আরাম লাগতে থাকে। 15 মিনিটের অন্তর ঢাকা ছেড়ে তারা এগিয়ে যেতে লাগে গন্তব্যস্থলে। জ্যাম আজকে কম কেন জানি, খুব একটা সময় অপচয় হচ্ছে না। রাস্তার দুই ধারে বেশ কিছু রেস্তোরাঁ চোখে পড়ে। সমুদ্রের নজর যায় আয়নার উপর। বেচারা ফের অস্থিরতা কাজ করছে, হাতে হাত মোছড়ামুছড়ি করছে। আধা ঘন্টায় সম্পূর্ণ পানির বোতল শেষ করে ফেলেছে। মুখ ফুটে বললেই পারে ওয়াশরুমে যাবে। সমুদ্র আনমনে হাসে। সমুদ্র বলে, কোথাও গাড়ি থামিয়ে ফ্রেশ হয়ে চা খাই। আয়না যেন এহেন প্রস্তাবে খুশি হয়ে যায়। চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায়। সে বলে ওঠে, এই সামনের দোকানটা থামান। সমুদ্র কিঞ্চিত হাসলো। আগে এদিকে এতটা খাবারের দোকান ছিল না, তবে আজকাল অনেক রেস্তোরাঁ খুলেছে। তারা দোকানের সামনে গাড়ি পার্ক করে। ভেতরে মানুষজন আছে গুটি কয়েক। আয়নাকে নিয়ে টেবিলে বসতেই মেনু কার্ড দিয়ে গেল, কিন্তু আয়নার চোখ গেল দোকানের পাশ ঘেঁষে বড় কালো কড়াইয়ে তেলে ভাজা বেগুনি পেঁয়াজুর দিকে। তার মোটেও নুডলস শর্মা খাওয়ার ইচ্ছা নেই। ওই তো গরম গরম পেঁয়াজু আর আলুর চপ চাই তার। সে দোকানের ছোট ছেলেটাকে বলে ওঠে, ওই ভাজা পোড়াগুলো আনেন, আর 2 কাপ চা, মালাই চা, বেশি করে শর্ট দিবে কেমন? সমুদ্র অবাক চোখে তার দিকে তাকায়। আয়না তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। আসতে আসতে 2 প্লেট ছোট ছোট পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি দিয়ে গেল। আয়না ছোট ছোট ফু দিয়ে মজা করে পেঁয়াজু খেলো। তাকেও বার কয়েক সাধলো। সমুদ্রের ধারণা ছিল সব রাস্তার দোকানের সস্তা, তাও ভাজা পোড়া খুব বাজে হয় খেতে। কিন্তু ওর জোরাজোরিতে মুখে দেওয়ার পর ধারণা পাল্টে যায়। ভাজা পোড়াও যে এত সুস্বাদু হয় তার একদম অজানা ছিল। সে খাওয়ার ফাঁকে আয়নাকে 2 বার দেখে নিল, কি মজা করে খাচ্ছে। ওর খাওয়া দেখেই তার খেতে মন চাইলো আরো। চা দিয়ে যাওয়ার পর সমুদ্র বলে, চল বাইরে দাঁড়িয়ে চা খাই খোলা বাতাসে। আয়নার যেন প্রস্তাবখানা ভারী মনে ধরে। সে কাপ হাতে বাইরে চলে যায়। সমুদ্র নিজেও যখন আসে তখন বিকেলের শেষ ভাগ। রোদের ছিটে ফোটা নেই বললেই চলে। আয়না তাকে উদ্দেশ্য করে বলে, ওরা যদি ভাবে আমরা বিল না দিয়ে ভেগে যাব, বিল চোর ভাববে কি? তা কেন ভাববে, বিল তো দিবই। আয়না চায়ের কাপে চুমুক দিল। সমুদ্রের খেয়াল হলো নাকে তার দেওয়া হীরার নাকফুল জল জল করছে। এতক্ষণ সময় লাগলো কেন তার এটা পর্যবেক্ষণ করতে? আশেপাশে কোথাও বোধ করি কাশবন আছে। বাতাসের তোপে কাশবন থেকে কাশফুলের ক্ষুদ্র কণাসমূহ উড়াউড়ি করতে করতে এদিকেও পৌঁছে গেছে। ওগুলো দেখতে একদম সাদা প্রজাপতির মতন, কেমন বেখেয়ালি ভাবে উড়াউড়ি করছে। কাশফুলগুলোর মতো যদি মনের দুয়ার খুলে বহুদূর অনেক দূরে বেদনাগুচ্ছ উড়ে যেত। বাতাস বইছে, রিকশার ক্রিংক্রিং আওয়াজ কানে ভাসছে। আয়নার চুলের খোপা খুলে যায়। এলোমেলো চুলগুলো বাতাসে আরো এলোমেলো হলো। কোথা থেকে যেন পেঁজা তুলোর মতো নরম কাশফুল এসে আয়নার চুলে আটকা পড়ে।
সমুদ্র চোখ সরাতে পারে না ওর দিক থেকে। আয়না বলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আই লাইক ইট সো মাচ। আজ তোমায় খুব সুন্দর লাগছে। আয়না যেন এহেন প্রশংসায় খুশিতে আটখানা হলো। আবেগে অতিরিক্ত পর্যায়ে আপ্লুত হয়ে সমুদ্রের পকেট ধরে টানাটানি করে বলে, তাই? সমুদ্র এমন টানাটানির তোপ সামলাতে না পেরে একটু ঝুঁকে পড়ে এরপর বলে, এই জন্য তার ছেলেদের বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় দিলেই মাথা উঠে নাচানাচি করে। আয়না চোখ গরম করে বলল, তার ছিঁড়া? আপনি আমায় তার ছিঁড়া বললেন? তো রাস্তায় কি এইভাবে কারো শার্ট ধরে টানাটানি করে দেখেছো কখনো? অত সব খেয়াল ছিল না জন্য ভুলে। তার ছেলেদেরই আশেপাশে খেয়াল থাকে না। আয়নার ভীষণ রাগ হলো। সে অতিরিক্ত খুশি না হয়ে একটু শার্ট ধরে টানি মেরেছে। এতে এতবার তাকে তার ছিঁড়া বলে হেনস্থ করা লাগবে? আরে টান মারার ফলে শার্ট তো আর খুলে পড়েনি। সে রাগী চেহারা নিয়ে শব্দ করে গাড়ির উপর চায়ের কাপ রেখে বলল, আমি চললাম। সমুদ্র যখন চায়ে শেষ চুমুক দিচ্ছিল ওর কথা শুনে লাফিয়ে উঠে বলে, কই? ঢাকায়, আমার বাসায়। আমি আপনার সঙ্গে আর যাচ্ছি না মিস্টার সাব্বিন, আপনি একাই যান। সমুদ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। এরপর কেবল জিজ্ঞাসা করলো, কিন্তু ঢাকা যাবে কিভাবে? এইতেই আয়না আরো খেপে গেল। সে হাত উঠে একটা বাস থামালো। এদিকটায় বাস যাতায়াত করে অনেক। বাসও সঙ্গে সঙ্গে থেমে যায় যাত্রী নেওয়ার আশায়। সমুদ্র ঘটনা বোঝার আগেই যা হওয়ার ঘটে যাচ্ছে। আয়না দ্রুত পায়ে বাসে উঠে যাচ্ছে। তাও যদি বাসটা ঢাকাগামী হতো দুশ্চিন্তার কারণ ছিল না, ঢাকা গিয়েই পৌঁছাবে। কিন্তু এই বাস ঢাকা বিমুখী, কোন দিকে যাবে তাও লেখা আছে, কিন্তু ম্যাডামের ওসব পড়ার টাইম কোথায়? সমুদ্র এক প্রকার দৌড়ে আয়নাকে বাস থেকে নামালো। এতে কন্ট্রাক্টর বেশ রেগে যায়। বিরক্ত হয়ে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলল, আমার বউ ভুল বাস উঠে গেছে, দেখেনি কোন দিকে যাবে। বাংলাদেশের লোকাল বাসের কন্ট্রাক্টরদের চেহারা সবসময় একটা বিরক্তি ভাব লেগে থাকে। ওনারা মনে হয় পৃথিবীর সবকিছুর উপরই ভীষণ রকম বিরক্ত থাকে। লোকটা বলল, হেতিরে সামলাতে পারেন না তো মাঝ রাস্তায় আনছেন কেন? ওস্তাদ আগে নেন। বাস সাই সাই করে তাদের রেখে চলে গেল। সমুদ্র মনে মনে বলে, হেতের সামলাতে তো জান বেরিয়ে যাচ্ছে। এরপর আয়নাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ভিল মিটিয়ে সোজা গাড়ি টান মারে। গাড়ি একদম গন্তব্যে এসে থামে। ঢাকা শহর থেকে দূরে নিরিবিলি স্থানে একটা বাংলো টাইপ বাসা, একদম সিনেমায় দেখানো ফার্ম হাউস যেন। আয়না এত সুন্দর বাসা দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে, এটা কার ফার্ম হাউস? শায়লা আন্টির। উত্তর শোনা মাত্র আয়নার মুখ থেকে খুশি কর্পূরের ন্যায় গায়েব হয়ে যায়। বাড়িটা কিছুটা পুরনো আমলের ধাঁচে তৈরি করা। কোথায় যেন একটা রাজকীয় ভাব বিদ্যমান, কিন্তু সহজে ধরা যায় না ঠিক কোথায় রাজকীয় ভাব। একতলা বাসাটার বাউন্ডারির পাশ ঘেঁষে পরপর 3টে তাল গাছ। তারা প্রবেশ করতেই একটা শালিকুড়ে এসে দেয়ালে বসে কিচিরমিচির করে ডাক পারে। সমুদ্র বাউন্ডারির ভিতর গাড়ি রেখে দরজায় কড়া বাজায়। 30 সেকেন্ডের মধ্যেই দরজা খোলার শব্দ কানে আসে। আয়না মুখ ভোতা করে রেখেছে। যদি জানতো নারায়ণগঞ্জ তারা শায়লা চৌধুরীর ফার্ম হাউসে আসবে তাহলে রাজিই হতো না। তবু মনে প্রশ্ন রয়ে যায়, সমুদ্র কিভাবে শায়লা আন্টিকে চেনে? সে চেনে কারণটা বিশাল বিস্তৃত, কিন্তু সমুদ্র চিনে কিভাবে? নানা চিন্তারা একে একে মাথায় জট পাকিয়ে ফেলে। অমন সময় শায়লার কণ্ঠস্বর শোনা যায়, কি হলো আয়ু, ভেতরে আসো। আয়নার ধ্যান ভঙ্গ হলো। ইতিমধ্যেই সমুদ্র ভেতরে প্রবেশ করেছে। সে এক পা এগুতেই শায়লা সুন্দর করে হাসি দিল। সে প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। সমুদ্রের পানিয়ে তাকে বোঝা যাচ্ছেও বেশ সহজে পরিবেশে। আরাম করে বেতের সোফাটায় পা এলিয়ে দিয়েছে। ড্রাইভিং করে বোধহয় কিঞ্চিত ক্লান্ত। আয়না এসে দাঁড়িয়ে থাকে। সমুদ্র একবার তার দিকে তাকায় এবং ইশারায় বসতে বলে, কিন্তু আয়না যে কোনো ভাবনায় ছিল তা খেয়াল করে না। কারো হ্যাচকা টানে ও সম্মোহন ফিরে। মুহূর্তে সে সমুদ্রের পাশে নিজেকে আবিষ্কার করলো। তাদের মধ্যে দূরত্ব 1 ইঞ্চিও না। সমুদ্র তখনও তার হাত ধরে রেখেছে। চোখ বুলিয়ে আশেপাশে তাকালো আয়না। ওই তো শায়লা চৌধুরী তাদের দুইজনার কাণ্ড দেখে হেসে সরে গেলেন। আয়নার এত বেশি লজ্জা লাগলো। ছেলেটা এত বেশি আক্কেল জ্ঞানহীন কেন? বেশরমও মনে হয়। লাজ নেই একদম। ভালো লাগে না। সমুদ্র ভ্রুকুচকে বলে, কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। মনে হলো আমাকে কিছু বললে। আয়না একদমই পাত্তা দিল না। সে হাত ছাড়িয়ে নিয়ে অন্য সোফায় গিয়ে বসে। উনি বোধহয় খানিক হতবুদ্ধি হয়ে যায়। আয়না চোখ বুলিয়ে ড্রয়িং রুমটা দেখলো। একদম বাঙালিয়ানার ছোঁয়ায় পরিপূর্ণ যেন। শায়লা চৌধুরী ফিরে এসে বলে, এই যে নিউলি ম্যারিড কাপল, ফ্রেশ হবে নাকি নাস্তা সাজাবো? আয়না বলে ওঠে, ফ্রেশ হব। যেন সবকিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আয়নাকে বাম পাশের একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ও ফ্রেশ হয়ে 10 মিনিট পর রুম ছেড়ে বেরিয়ে আসতেই পিলে চমকে ওঠে। ওর বাবা বসে আছে সোফায়। বাবা ওদের দুজনের সঙ্গে বেশ হাসি মুখে গল্প করছেন। আচ্ছা, সমুদ্র কি সবটা জানে শায়লা আন্টির সাথে তার বাবার সম্পর্কের কথা? আয়নার মন ক্রমশ খারাপ হতে থাকে। তাহলে উড়ো খবরটাই সঠিক? অবশ্য যা রটে তা ঘটে কিছুমিছু, তবে সে মানে না। যতদিন না বাবা নিজের মুখে না বলবে সে মানবে না।
শায়লা আন্টি কি সুন্দর কথা বলছে সমুদ্রের সঙ্গে। সমুদ্র বলে ওঠে, আন্টি আপনি না দিন দিন ইয়ং হচ্ছেন, আপনার সৌন্দর্যের রহস্য কি? আয়নার তখন এত রাগ উঠল সে দ্রুত ওই রুমে ফিরে আসে। সঙ্গে সঙ্গে বাকি তিনজন সামান্য ভরকে ওঠে। ফাহাদ সাহেব আস্তে করে ডেকে বলে, আয়ু কি হলো মা? আয়না একদম শুনল না সেই ডাক। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে, আমি দেখছি, আপনারা বসেন। ওই রুমের দরজা খুলে ভিতরে ঢুকেই দেখলো সে রাগে গজগজ করছে। ওকে আসতে দেখে আয়না এক প্রকার হামলে পড়ে সমুদ্রের উপর। এরপর দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো খুব ধুরন্ধর মানুষ। আমি আবার কি করলাম? ওই যে সুন্দরী মহিলার সঙ্গে ফ্লার্টিং করছিলেন। আচ্ছা, সব মাঝ বয়সী সুন্দরী মহিলার কাছে আপনি সুন্দর থাকার ফর্মুলা চেয়ে বসেন কিনা? সমুদ্র ওর লাল হয়ে আসা নাকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলে। এরপর বলতে ধরে, পাগল একটা, কিন্তু ক্ষণেই বোবা হয়ে যায়। ফের কোন নাটক করবে কে জানে। হাসছেন কেন? যা যা সুন্দরী মহিলার কাছে যান। সেজন্য তো এলাম এখানে। কেমন ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল সমুদ্র। আয়না চুপ বনে যায় এবং উল্টো ঘুরলো যেন ওনার চেহারা দেখতে না হয়। সমুদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সুন্দরী তো আমার বউ। ছাড়ুন বলছি। আজব, কেন? একদম ধাঁধাবাজি করবেন না। আয়না জোরপূর্বক ছাড়িয়ে নিল নিজেকে। সমুদ্রের মেজাজ খানিকটা খারাপ হয়, তবুও চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলুন। ছাদে যাই? এটাই আপনার জরুরি কথা? না। এরপর আয়নাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে রুম থেকে নিয়ে ছাদের উদ্দেশ্যে বের হয়। তখনও ফাহাদ সাহেব আর শায়লা একসাথে বসে কথা বলছিল। আয়নার মনে হলো সে একটা গরু, কেমন গরুর মতো টানছে তাকে। তাছাড়া নিজেকে তার গরুর মতো বোকাও লাগছে। না হলে এত সময় লাগলো বুঝতে বাবা কেন এসেছেন। ছাদে গিয়ে দাঁড়ালো দুইজন। আয়না চোখ মুখ খিচে কিছুক্ষণ সবুর করে রাগ নিয়ন্ত্রিত করে। সমুদ্র তাকে ধাতস্থ হওয়ার সময় দেয়। এরপর বলে, ফাহাদ আঙ্কেল শায়লান্টিকে বিয়ে করেছে। আয়না বেশ খানিকটা চমকে ওঠে ভেতরে ভেতরে, তবে চোখের কোণে পানি এসে ভিড় জমালো। সমুদ্র তার দুই গালে হাত রেখে বলল, কাদের কি আছে? এটা খুব নর্মাল না? নর্মাল? হ্যাঁ, সবারই তো একটা সুন্দর গোছানো জীবনযাপন করার রাইট আছে। আয়না কিছু বলতে পারল না, কেবল সমুদ্রের বুকে আছড়ে পড়ে কান্না আরম্ভ করলো। সে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কাঁদতে কাঁদতে আয়নার বুঝি হিচকি উঠে যাবে। অতীতে বিচরণ করলো। শায়লা আন্টির সাথে পরিচয় অনেক আগে থেকে। মিসেস রোদেলার সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হলেও একটা সময় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যান উনি। মহিলার অল্প বয়সে বিয়ে হয়। এরপর শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হন। স্বামী ভাগ্য ভালো ছিল না, বিভিন্ন এনজিওতে কাজ করেন। থার্ড পার্টি হিসেবে নানা রকম কাজে ইনভলভ হয়ে এখন নিজেই ব্যবসা করছে, উদ্যোক্তা তিনি। তবে সমুদ্রের সঙ্গে ওনার সম্পর্ক অস্ট্রেলিয়া থেকে ভালো হয়। মহিলা প্রায়ই যেত অস্ট্রেলিয়া গেলেই নানা রকম মজার খাবার রান্না করে সমুদ্রের ডর্মে পৌঁছে যেতেন। সমুদ্রের ধারণা তার আর ইউষার রিলেশনশিপের ব্যাপারে মাকে শায়লা আন্টি তথ্য দিয়েছিল। তবুও শায়লা চৌধুরীর কাছে সে কৃতজ্ঞ। উনি অনেক বড় একটা উপকার করেছে। দূর ভিন দেশে সমুদ্র যখন ভঙ্গুর অবস্থায় ছিল উনি এসে যত্ন নিতেন। শায়লা আন্টি একবার বলেছিল দ্বিতীয় দফায় ওনার যে ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক, তারা কোর্ট ম্যারেজ করতেন, সব ঠিকঠাক, কিন্তু ভদ্রলোকের বড় মেয়ে নাকি একদম রাজি না। বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে কান্নাকাটি, বাবার সঙ্গে জেদ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছিলেন একবার, এজন্য কোর্ট ম্যারেজ হলো না, সবটা আটকে আছে। এসব আরো অনেক আগের কথা। এরপর তো সমুদ্রের নিজের জীবনে ঝড় এলো। ঝড়ে ভাঙা বৈঠা নিয়ে ফিরে আসে দেশে। অন্যদের কথা স্মরণ থাকে না। পরবর্তীতে ভাগ্যের আজব বিবর্তনে ভদ্রলোকের আদুরে জেদি মেয়েটা তার ঘরের বউ হলো। যতদিনে জেনেছে তখন বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। আর তাদের বিয়ের মূল ঘটক তো শায়লা চৌধুরী। উনি সমুদ্রের জন্য আয়নার প্রস্তাব দিয়েছিলেন। সমুদ্র সব চিন্তা ঝেড়ে ফেলে বলল, এ আর কত কাঁদবা, আমার শার্ট ভিজে যাচ্ছে তো। আয়না একবার চোখ তুলে তাকায়, এরপর আবার সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র বলে, তুমি চাইলে আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, আমি বন্ধু হিসেবে দারুণ। আয়না এবার মাথা তুলে তার দিকে চেয়ে থেকে বলে, চাই। সমুদ্র বলে ওঠে, জানি তোমার খারাপ লাগছে, ওর সবাইকে একসঙ্গে মুভ অন করতে হয়। আমাকে বড় চাচা বাবার বিয়ের খবর আগেই দিয়েছিল, কিন্তু বাবা মুখে কিছু বলছিল না, এজন্য আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে তো কান্নাকাটি করলে কেন? আগে থেকেই তো জানতে। একবার কান্না শুরু করলে চাইলেও আমি আর থামাতে পারি না। সমুদ্র আয়নার পাশে দাঁড়িয়ে বলে, শায়লা আন্টি খুবই ভালো মনের, জীবনে অনেক দুঃখ পেয়েছে, এখন সেও সুখে থাকতে চায়। যে যেভাবে চায় তাকে সেভাবেই থাকতে দাও, বাধা হয় না। আয়নার এবার আর এত রাগ ক্ষোভ লাগছে না। সত্য বলতে বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে মিসবিহেভ করার পর সে মনে মনে অনুতপ্ত ছিল। একবার মনেই হয়েছিল বাবাকে বলবে, ফের শায়লা আন্টির সাথে যোগাযোগ করতে। ও হ্যাঁ,
আয়না আবার বাবাকে জেদের বসে বলেছিল ওনার সাথে যেন কথা না বলে। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমার আর এখন এক বিন্দুও খারাপ লাগছে না। আজ অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের আচরণ বেশ নরম মনে হলো ওর। ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নিজে থেকে। আয়না একবার সমুদ্রের চোখের দিকে তাকায়। অমন নীলচে মনির দিকে তাকালে মনটা কেমন ব্যাকুল হয়ে পড়ে। আচ্ছা, উনি এত হ্যান্ডসাম কেন? সমুদ্র জিজ্ঞাসা করে। আমি এমন ফ্যালফ্যাল করে দেখছো কেন? প্রশ্নের তোপে পড়ে সে লাজুক হাসে। এরপর হুট করে জিজ্ঞাসা করে, আপনি যে এত হ্যান্ডসাম, তা অস্ট্রেলিয়ায় ছিলেন, আপনার গার্লফ্রেন্ড ছিল কখনো? এহেন প্রশ্নে যেন সমুদ্র ভরকে যায়। কেমন ভয়ার্ত চোখে একবার তাকালো, এরপর এক কদম পিছিয়ে যায়। আয়না বুঝে পায় না ওনার আবার কি হলো। সমুদ্রের ভেতরকার সকল নম্রতা কই জানি হারায়। সে কঠিন সুরে বলে, এসব কেমন প্রশ্ন হয় না? এই টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। আরে এত রিয়াক্ট কেন করছেন? ফ্রেন্ড বললেন তাই জিজ্ঞেস করলাম, ফাজলামো করছি জাস্ট। সমুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে খানিক চুপ থাকে। বুঝতে পারে আয়নাও রেগে যাচ্ছে, তাই খানিক গলায় ভয়েস কোমল করে বলে, এই জন্য ছোটদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। কিসব আজেরা প্রশ্ন করে। চলো নিচে চলো। ছাদে তখন ছোট একটা ল্যাম্প লাইট জ্বলছিল। কোথা থেকে জানি সাইকেলের হর্নের আওয়াজ কানে আসছিল। তারা নিচে ফিরে আসে। ফাহাদ সাহেব আর শাইলা চৌধুরী বুঝি তাদের অপেক্ষায় ছিল। আয়নার মনে হলো সব পরিকল্পনা মাফিক হচ্ছে। ফার্ম হাউসে এনে আয়নাকে সমুদ্রের মাধ্যমে তাদের বিবাহের খবরটা দিবে, এমনই প্ল্যান ছিল। ফাহাদ সাহেবের পাশে গিয়ে আয়না বসলো। ফাহাদ সাহেব বলে, ডিনার করবে না তোমরা? আসার পর থেকে নাকি কিছুই খাওনি? এটা কেমন কথা? নতুন জামাইকে না খাইয়ে কেন রেখেছো? আয়না একটা প্রশ্নেরও উত্তর দিল না, বরং শুধালো, বাবা, আমি কি তোমাদের অনেক বিরক্ত করি? ফাহাদ সাহেব অদ্ভুত ভঙ্গিতে মেয়ের দিকে তাকালো, তারপর বলে ওঠে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, বিরক্তিকর কেন হবে? এমন প্রশ্ন কেন করলে? কিছু না, এমনি বাবা। এরপর উঠে এসে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আসুন, আপনাকে খেতে দিব। সমুদ্র নড়ে চড়ে উঠল। হলো কি এ মেয়ের? এত স্বাভাবিক আচরণ! একটু আগেই কেঁদে বুক ভাসালো, না কেঁদে শার্ট ভাসালো, এখন আবার খুব নর্মাল বিহেভ করছে। সে ডাইনিং টেবিলে এসে বসলে শাইলা চৌধুরী সার্ভ করে দেন। প্রত্যেকটা খাবারই বাঙালি খাবার, সমুদ্রের সেসব প্রিয়। আমরা কখন বেরোবো? সমুদ্র ভাত খেতে খেতে বলল, আজকে এখানেই রাতে থাকবো। আয়না হতভম্ব হয়ে বসে থাকে। তাদের রাত্রি যাপনেরও প্ল্যান ছিল, অথচ তাকে কিছুই বলেনি। আয়না অল্প খেয়ে উঠে পড়ে। তাদের আজ থাকার জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। ফাহাদ সাহেব একটু আগেই খেয়েছেন, জন্য উনিও রুমে গিয়ে বিশ্রাম নেন। সমুদ্র উঠে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। শায়লা একবার সমুদ্রের পানে তাকালো। উনি জানেন সমুদ্র এখন সিগারেট খাবে। ছেলেটা ভীষণ ভদ্র, মানুষের সামনে সিগারেট খায় না। উনি হাতের কাজ সেরে একটা সুতির সাদা নীল মিশেলে টাই ডাই করা শাড়ি হাতে নিয়ে আয়নার রুমে ঢুকে এরপর জিজ্ঞাসা করলো, আয়ু আসবো? আসেন। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, এমন মেন্টাল প্রিপারেশনই নিয়েছে। এখন আর যুদ্ধ বা ঝগড়া করে লাভ নেই, কেবল অশান্তি বাড়বে। আর সে অশান্তির বিপক্ষে, চাইলেও আর কিছু হবে না, তাই মেনে নেওয়াই উত্তম। তাছাড়া সমুদ্রের সামনে সে চায় না কোনো সিন ক্রিয়েট করতে। শাইলায় সে শাড়ি দেখিয়ে বলে, এটা পরো, তোমার সালোয়ার কামিজটা যে গর্জিয়াস, গরম লাগছে না? শাড়ি একা পরতে পারো তো? না, হেল্প লাগে। আসো, আমি হেল্প করি। শাইলা চৌধুরী খুব সুন্দর করে ওকে শাড়ি পরিয়ে দেন। আয়নার নিজেকে দেখে মনে হয় শুভ্র মেঘের ভেলা যেন। শাইলা চৌধুরী অল্প করে সাজিয়ে দেয় ওকে, এরপর বলল, তারপর সমুদ্র সাহেবকে তোমার বর হিসেবে কেমন লাগছে? আয়না দুপল ভেবে বলে, একদম অসভ্য আর বেয়াদব। আসলে সমুদ্রের ব্যাপারে ভালো কথা মুখ দিয়ে বের হয় না। আপনি বেয়াদব তকমা লাগাতে ইচ্ছা করে। যে লজ্জা দিয়েছে অফিসে একবার, তবে বুঝে ফেলে কথাটা বলা ঠিক হলো না। শাইলা চৌধুরী হতভম্ব হয়ে চেয়ে রয়, এরপর মৃদু হেসে বলে, তোমরা এই যুগের মেয়েরা ভীষণ অ্যাডভান্সড তো। সমুদ্র দেয়ালের সঙ্গে হেলান দিয়ে সিগারেট টানছে। রাত হলে বড্ড ধোঁয়ার নেশা চেপে বসে মাথায়। শহরের বাইরের দিকে রাতগুলো কেমন নিস্তব্ধ, নিরিবিলি। গতদিন বৃষ্টি হওয়ায় কোথাও পানি জমেছে, সেখান থেকে ব্যাঙের ডাক কানে আসছে। সারাদিনে ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়ে ভাবে সে। এরপর একবার নিজেকে নিয়ে ভাবলো। অতীতের সকল কালোর সঙ্গে সংগ্রাম করে এগিয়ে তো এলো। এখন জীবনে কেবল বর্তমান বিদ্যমান নতুন সম্পর্কটাকেও পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে চায় সে। ধীর পায়ে রয়ে শয়ে তাদের রুমের দিকে আগায় সমুদ্র। রুমে আসতে চোখ গেল আয়নার দিকে। ও মিররের সামনে বসে কি যেন করছে। আজ শাড়ি পরেছে, শাড়ি পরলে ওকে বেশ মানায়। মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে সমুদ্র বিছানায় চিত হয়ে শুয়ে বলে, তুমি কি এখন সাজতে বসবা? না তো, এখন কেন সাজবো? সেটা তুমিই ভালো জানো। তোমরা মেয়েরা তো সারাদিন ওই আয়নার দিকে তাকিয়ে দেখে বার করে দাও। বাহ, আপনি দেখছি মেয়ে নিয়ে অনেক জানেন। সমুদ্র দুহাত প্রসারিত করে আরাম করে আর মোড়া ভাঙলো যেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আমি অনেক খারাপ নাকি?
আয়না ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, এমন প্রশ্ন কেন? সমুদ্র তার দিকে এগিয়ে এসে বলে, তাহলে এত দূরত্ব কেন? আয়না চকিতে উঠে, এরপর হুট করে তার হাতে টান লাগে। মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে নিজেকে আবিষ্কার করলো। ওর কেমন আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সমুদ্র আস্তে করে ওর কাঁধে পড়ে থাকা চুলগুলো নিয়ে খেলতে শুরু করে। কেমন শিহরণ বয়ে যায়। ওর শ্বাস নিঃশ্বাস ঘন ও গভীর হতে লাগে। হৃদস্পন্দনের গতি ক্রমশ পাল্লা দিয়ে বৃদ্ধি পায়। কেঁপে কেঁপে উঠে সে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বুঝতে পারে সমুদ্রের মন আর হাত আজ বড্ড চঞ্চল। সমুদ্র আস্তে করে ওকে পাজা কোলে তুলে বিছানায় বসে। আয়না আস্তে করে চোখ খুলতেই সমুদ্র দু চোখের পাতায় চুমু খায়। ওনার খোঁচা খোঁচা দাঁড়িয়ে এসে আয়নার গালে খুঁজতে থাকে। একটা হাত আয়নার হাতের আঙ্গুলের ভাঁজে গুজে দেয়। আরেকটা হাত আজ বড্ড বেখেয়ালি। ওর ভারী নিঃশ্বাসের উষ্ণতা যেন আয়নার মধ্যকার সুপ্ত নারী বাসনাকে জাগিয়ে তোলে। সে ওনার শার্ট আঁকড়ে ধরে। সমুদ্র টাল সামলাতে না পেরে ধপ করে আয়নার দিকে ঝুঁকে পড়ে। আয়নাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দেয়। ওর কপালে চুলগুলো বারবার উড়ে আসছিল মুখের সামনে। সমুদ্র হাত দিয়ে তা সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। এবারে আয়না নিজে থেকে সমুদ্রের কপালে একটা চুমু খায়। কি ভীষণ আদুরে ছিল সেটা। উনিও আবেশে চোখ বুজে ফেলে। ওনার নীলচে চোখের দিকে তাকাতেই আয়না যেন খেই হারায়। I love you, Sumo. I love you so much, my Vozen. সমুদ্র সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। ওর চেহারার রং পাল্টে যায় ক্ষণে। চোখ মুখ শক্ত করে নিজেকে সরিয়ে নিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, এই কি বললে তুমি? কি নামে ডাকলে? সুমো বলে। কেন, কি সমস্যা? আমাকে আমার নামে ডাকবে? এসব সস্তা ফালতু জিনিস কোথায় আছে মাথায়? সমুদ্র আমার নাম। হাউ ডেয়ার ইউ! প্লিজ আউট ফ্রম হিয়ার। জাস্ট বিরক্ত লাগছে তোমাকে। বের হয় এখানে প্লিজ। চেহারা দেখতে চাইছে না তোমার। আয়না তবু ওর হাত ধরলে এক ঝটকায় হাত সরিয়ে দেয়। একটু আগেও তো সবটাই ঠিক ছিল। মনে হচ্ছিল স্বপ্নের শুভ্র স্নিগ্ধ ভেলায় ভাসছে। আবেশে লাগছিল যেন অন্য পৃথিবীতে বিরাজ করছে। হুট করে কি হলো? আয়না টাল সামলাতে না পেরে বিছানায় বেশ খানিকটা নুইয়ে পড়ে। দুই হাত দিয়ে পড়ে যাওয়া থেকে সামলায় নিজেকে। চোখ ফেটে দুফোঁটা অশ্রুমালা বর্ষণ হলো। এরপর একাধারে চক্ষু জুড়ে অশ্রুপাত শুরু হয়। নিজেকে কেমন খুব ঠুনকো মনে হচ্ছে। কেমন যেন খুব ছোট ক্ষুদ্র মনে হচ্ছে, যার কারো কাছে কোনো মূল্য নেই, একদম মূল্যহীন যেন। আসলে কি সে এতটা ঠুনকো? আয়না আর কিছু বলতে পারে না, কেমন নিশ্চুপ হয়ে যায়। ওনার ওই আদুরে নীলচে চোখে আয়না কোথাও নিজের জন্য ভালোবাসা খুঁজে পায় না। একটু আগেও দুনয়নে কেবল মুগ্ধতা ছিল, এখন শুধুমাত্র ক্রোধ বিরাজমান। রুমের পিনপতন নীরবতা মনের ভেতরকার অনুভূতিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাচ্ছে। এখন কিছু বলা মানে সমুদ্রের রাগ আরো বাড়ানো। সে আর অপমানিত হতে চায় না। বিনা কোনো অভিযোগে রুম ত্যাগ করে আয়না। আয়না ড্রয়িং রুম অব্দি এসে কেমন টলতে থাকে। রুমে কেউ নেই। সব লাইট বন্ধ করে ডাইনিং রুমে কেবল একটা অল্প পাওয়ারের হলুদ বাতি জ্বলছে। আবছা আলোয় কেমন মাথা ঘুরিয়ে উঠল। আয়না বাথরুমের দিকে এগুলো। তার এখনই এই মুহূর্তে বাসায় যেতে মন চাচ্ছে। এক সেকেন্ডও ওই বাসায় থাকতে ইচ্ছা করছে না। অনেক কান্না পাচ্ছে তার। পানির কল ছেড়ে দিয়ে সে অনেকক্ষণ কান্না করে একা একা। চোখে পানির ছিটা দিতেই চোখ ভীষণ রকম জ্বালা করে। চোখের পানি আর কলের পানি মিশে একাকার হয়ে গেল। এত কাদার পরও তার চোখ দিয়ে অবিরতিহীন ভাবে পানি বর্ষিত হচ্ছে। আজ যেন কেন জীবনে সমীকরণের হিসাবে রাফ খাতায় সবটাই গড়মিল হয়ে গেল। কোনোভাবেই সমীকরণ মিলল না। দুঃখ বেদনার ত্রিঘাত সমীকরণ মিলানো যেন বড্ড কঠিন। তার নিজস্ব সুখময় ইচ্ছার চাওয়া পাওয়ার মধ্যে এত বড় পার্থক্য কিভাবে হলো? আয়না আস্তে ধীরে ড্রয়িং রুমে এসে বসলো। কালকে অবধি তো সবটাই ঠিক ছিল। আজ একদিনের ব্যবধানে সে জীবনের রাশিমালা থেকে অনেক কিছুই হারিয়ে ফেললো। সমুদ্রের জন্য তৈরি হওয়া খুব সুন্দর অনুভূতিগুলো কেমন গুমট বিশ্রী অনুভূতিতে পরিণত হলো। সবকিছুই বিষাদময় লাগছে তার। বাবাও নিশ্চয় আর আগের মতো থাকবে না। নিজের দ্বিতীয় স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ফের নতুন করে জীবন আগাবেন। অপরদিকে সমুদ্রের দেওয়া আঘাত ভরা অপমান দুইটা পরপর তীরের তীক্ষ্ণ আঘাতে তার হৃদয় যেন ফালাফালা হয়ে যাচ্ছে। কিন্তু চিৎকার করতে পারছে না। আত্মচিৎকারগুলো বোবা হয়ে বুকে চাপ দিচ্ছে। মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে, এত ব্যথা। আয়না দুহাত দিয়ে মাথা চেপে ধরে। ভীষণ মাথা ব্যথা করছে তার। এত বিশ্রী অনুভূতির সঙ্গে যুদ্ধে বরাবরই হেরে কুপকাত। আর একদম সহ্য হচ্ছে না তার। মনের ভেতরকার গুমট শীতল বিষাদময় অনুভূতিগুলোর কাছে সে আজ পরাজিত। মুখে কোনো কথা নেই যেন। সবটা মন আর নিজের একাকির মধ্যে চলমান। ঘড়ির কাঁটা পাল্লা দিয়ে চলছে। কতক্ষণ পার হয়ে যায় জানা নেই। সে সোফাতেই চিত হয়ে ঘুমে ঢলে পড়ে। আয়না কাঁদতে পারে না। কান্নাকাটি করলেই ভীষণ শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা করে, শ্বাসকষ্টের মতো হয়। দুর্বল হয়ে পড়ায় ভীষণ ঘুম পায় তার। চোখ বুজে আসে। আচমকাই কারো হাতে শীতল স্পর্শ টের পেতে আয়না নড়ে চড়ে উঠল। চকিতে উঠে সোফায় উঠে বসতেই পরিস্থিতি সম্পর্কে খেয়াল হলো। আয়না সামনের দিকে তাকাতেই দেখলো সমুদ্র দাঁড়িয়ে আছে। ওনার দিকে তাকাতেই কিছুক্ষণ আগের ঘটা বেদনাদায়ক দুর্ঘটনার কথা মনে পড়ল।
ওটা দুর্ঘটনা নয়, একদম দুঃস্বপ্নও না, কেবল ভাগ্যের নির্মম পরিণতি। আয়না ফের চোখ ফেটে কান্না আসে। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে খুব আস্তে করে বলে, আয়না, রুমে এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা? তাও আবার আমার জন্য? হাসালেন। একটু আগেই তো নিচ থেকে বের করে দিলেন, এখন আবার অপেক্ষা করছেন কেন? সমুদ্র মনে হয় অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে না বলবে ভেবে পায় না। একটু পর হাঁটু গেড়ে বসে বলল, এভাবে রিয়েক্ট আমি করতে চাইনি। কি এমন করলাম যে আপনি আমার সাথে এতটা রুড হলেন? তুমি কিছু করোনি, সব দোষ আমার। আমি বিচার চাচ্ছি না আপনার কাছে থেকে। সমুদ্র ফোঁস করে দম ফেলে বলে, অনেক বেশি কষ্ট পেয়েছ? এত কান্নাকাটি কেন করলে? চোখের নিচটা তো ফুলে লাল আলো বনে গেছে। রুমে আসো, ঘুমাবে। আয়নার যেন ভীষণ রাগ লাগলো। সে একটু জোরে বলে ওঠে, আপনি যান এখান থেকে। সঙ্গে সঙ্গে সমুদ্র তার মুখে হাত আলতো করে চেপে ধরে বলে, আস্তে আওয়াজ করে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে তুলে আনতে চাইছ? প্লিজ সিন ক্রিয়েট করো না। আয়না নির্লিপ্ত থাকলো। সমুদ্র বলে, রুমে আসো প্লিজ। রাত কয়টা বাজে খেয়াল আছে? আপনার রুমে আপনি যান, আমাকে কেন ডাকছেন? সমুদ্র আশেপাশে তাকালো একবার, এরপর হুট করে আয়নাকে পাজা কোলে তুলে নিল। আয়না বলে ওঠে, নামান আমাকে। এইসব কোন ধরনের ফাজলামো সমুদ্র? ফাজলামো তো তুমিও করছো। আয়না নড়াচড়া শুরু করে বলে, ছাড়েন আমাকে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সমুদ্রের যেন কি হলো, সে একদম গম্ভীর মুখে বলল, আয়না প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, আর কোনো ঝামেলা করো না। রুমে চলো। নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিজেরা মেটাই, অন্যকে দেখিয়ে ঝামেলা না করে। এরপর একটা নর্মাল লো ভয়েসে বলে, তাছাড়া এত নড়াচড়া করলে দেখা যাবে আমার কোল থেকে পড়ে যাবে ফ্লোরে। এমনি তো ভারী তুমি, দেখে মনে হয় কাগজের মতো পাতলা। একবার নিচে পড়ে কোমর ভেঙে গেলে আমার সাথেই বিছানা দিনরাত শুয়ে থাকা লাগবে। আয়না কিছু বলে না, এবারও নির্লিপ্ত থাকে। সমুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলে, অভিমান নামক পাখিটাকে খাঁচাবন্দি করে রাখতে হয়। অভিমান বড্ড খারাপ, সম্পর্ক নষ্ট করে দেয়। অভিমান হচ্ছে না, বরং আপনার ব্যবহারের জন্য আপনি আপনার থেকে মন উঠে যাচ্ছে। আয়নাকে বিছানায় বসিয়ে দিয়ে সে দরজা একদম লক করে দিল। আয়না ফের উঠে যেতে চাইলে সমুদ্র তাকে আটকে ফেলে। এরপর কাছে এসে বলল, অযথা যুদ্ধ কেন আমাদের মধ্যে? সেটা আপনি জানেন, সবকিছু আপনার মর্জি মতো চলে। আমাকে তো নিজের হাতের কাঠের পুতুল ভাবছেন আপনি। যখন যা খুশি করবেন, যা মন চায় করবেন, আমাকে তো সবটা মেনে নিয়েই চলতে হবে। এত কথা বলো তুমি? আপনার যা ইচ্ছা তাই করবেন, আর আমাকে চুপচাপ সবটা মেনে নিতে হবে। সেটা কখন বললাম? আয়না সরে এসে সমুদ্র থেকে দূরত্ব বজায় রেখে বলল, বিয়ে করেছেন, কিনে নেন, নিজে যা ইচ্ছা তাই করবেন। আয়না, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। বললাম তো ওভাবে ওভার রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। আসলে ওই নামে টাকা আমার পছন্দ না। পছন্দ কি আমাকেও না? আপনি কি আদৌ ভালোবাসেন আমায়, নাকি আপনার মনে অন্য কেউ আছে? আয়নার খুব সহজ একটা প্রশ্ন ছিল ওর কাছে, কিন্তু এতেই যেন সমুদ্র হাঁসফাঁস করে, খামোশ থাকে দুদণ্ড, জবাবহীন হয়ে পড়ে। কোনোভাবে কি আয়নার মনে তার উপর সন্দেহ হানা দিয়েছে? সে নিজেকে ধাতস্থ করে বলে, দুলাইন বেশি বুঝছো? একবার কথা বলেছি যে তোমাকে অপছন্দ করি। লিসেন আয়না, আমি এসব ভালোবাসা বিশ্বাস করি না। লাভ ইজ লাইক মিড টু মি। ভালোবাসা নিয়ে আমার চিন্তাভাবনা অন্যরকম। আমার কাছে এখন দায়িত্ব মানেই ভালোবাসা, এর বাইরে এক্সট্রা কোনো ডেফিনেশন নাই। তোমার সব ধরনের চাহিদা মেটানোর জন্য অত্যাবশ্যকীয়। এখন স্বামীর দায়িত্বকে যদি ভালোবাসা মানতে চাও, সেটা তোমার উপর ডিপেন্ডেবল। এক নাগারে কথাগুলো বলে সে এরপর আয়নার দিকে তাকায়। ওর চোখ মুখ এখনো ফোলা আছে, চোখ ভেজা। সে আরো বলে, প্লিজ কেঁদো না। অ্যাজ এ হাজব্যান্ড আমি চাই না আমার ওয়াইফ কষ্ট পাক, রাতভর কাঁদুক। আয়না তার কথায় কিঞ্চিত নড়ে ওঠে। সম্পর্কের জটিলতা এত তীব্র, বেদনাদায়ক কেন? তার এই মুহূর্তে সবকিছুই অসহ্য লাগছে। সে চোখ ঘুরিয়ে নেয়। এই, তুমি চাইলে আমাকে ওশান বলে ডাকো। সমুদ্র নামটা কঠিন লাগলে দরকার হলে খালবিল ডাকো, বাট নামের মরা তদন্ত করো না। সমুদ্র রসিকতা করে পরিবেশ হালকা করতে চাইল, কিন্তু লাভ হলো না। আয়নার যেন প্রতিক্রিয়া নেই কোনো। বেশি হার্ট হয়েছে কি? কোনো নামেই আর ডাকবো না। তোমার রাগ ক্ষোভ দেখে আমার চেয়ে বেশি। আয়না শুধালো। আয়না বেড থেকে উঠে দাঁড়ালে সমুদ্র খপ করে ওর হাত ধরে ফেলে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আয়না হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করলে সমুদ্র বলে ওঠে, কি চাও? আয়না হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আপনার থেকে দূরত্ব চাই। সমুদ্র কিয়ৎক্ষণ চুপ থাকলো। সে চিন্তাও করেনি আয়না এমন কিছু বলবে। বিয়ের 7 দিনের মাথায় এমন কিছু শুনতে হবে কল্পনাও করেনি। আচ্ছা, সে দিনকে দিন রিলেশনশিপ ম্যানেজমেন্ট এত বাজে হয়ে যাচ্ছে কেন? বাসায়ও আগের মতো কারোর সাথে ভালো সম্পর্ক নেই। নতুন সম্পর্কটাতেও কেমন তালগোল পাকিয়ে দিল।
আগের সত্তা নিজের মধ্যে থাকলে এতক্ষণে জোর করে হলেও কোলে তুলে কতগুলো চুমুক খেয়ে প্রেমিকার রাগ ভাঙাতো, গান গেয়ে মন খারাপ দূর করে দিত। এখন আর ওসব পারে না। সবকিছুতে যান্ত্রিকতা এসে গেছে। আগের মতো মেন্টাল স্ট্যামিনা নাই নিজের মধ্যে। তবে জীবনের স্রোতের মাঝে পা যেহেতু ভাসিয়েছে, এখন গা ভিজলে তা সামলাতে হবেই। সে বলে, তাহলে কি ধরে নেব? সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছ? সম্পর্ক শেষ শব্দ দুটি আয়নার কানে বাজলো খুব জোরে। বাহ, কি সহজ ওনার জন্য সবকিছু। এত অবলীলায় বলে দিল সম্পর্ক শেষ করবে কিনা। আয়না চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সত্য বলতে আয়না ভীষণ আবেগী। ওর মনে কোনো কালো কিছুই নেই। কখনোই কারো জন্য অশনি কিছু কামনা করেনি। নরম মনের হওয়ায় হয়তো সমুদ্র ওকে নাজুক ভাবে। সমুদ্র তৎক্ষণাৎ ওর সামনে এসে গাল দুটোয় আলতো করে হাত রেখে বলল, আমি চাই আমাদের সম্পর্ক অনেক দূর করাক। এরপর আয়নার ডান গালে নিজের ঠোঁট ছুয়ালো। ওর চোখের পানি যেন চুষে নেয় সে। আয়না ফের সরে আসে। সমুদ্র ভ্রু কুচকে তাকায়। এরপর ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ পাল্টাতে উদ্গ্রীব হয় সে। বলে ওঠে, তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে, পানি খাও। এত চোখের পানি ফেলেছ, প্রেশার ফল করবে। আয়না দ্রুত বেগে আক্রমণাত্মক স্বরে বলল, সাপ হয়ে কামড়াবেন আর ওজা হয়ে ঝাড়বেন? সমুদ্র এবারে ওকে টেনে এনে বেডে ফেলে দিয়ে নিজে ওর উপর এসে ঝুঁকে শুল। তারপর বলল, আমি মোটে বলছি না, সাপ না, ডাক্তার আমি। আয়না মুখ ঘুরিয়ে নিল, যেন সে একদম সমুদ্রকে দেখতে চায় না। এতে সমুদ্র ভীষণ রকম পীড়া অনুভব করে। সেই থেকে চায় না, না ঠিক মতো কথা বলছে, না প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি তাকাচ্ছেও না। এতটাও অবহেলা করা ঠিক না। মানুষের অবহেলা পেতে আর ভালো লাগে না। আয়না তার থেকে সরে এসে বেডের মাঝে বালিশ দিয়ে দিল। এরপর ওপাশ ঘুরে শুয়ে পড়ে। সমুদ্র বুঝে পায় না কি করা উচিত। এত বেশি টানা হেঁচড়া করলে সম্পর্কের বাঁধন না ছিঁড়ে যায়। নিজের ইগো একপাশে রেখে সিদ্ধান্ত নিল সরি বলবে। সরি শব্দটা সে একদম মুখে আনে না, কিন্তু আজ ব্যতিক্রম। সে বলে ওঠে, এই ঘুমিয়ে পড়েছ? আয়না ওপাশ ঘুরে জবাব দেয়, হ্যাঁ। বাহ, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো তুমি। এরপর বিছানার মাঝে রাখা কুশনটা দুটো হাত দিয়ে টেনে ফ্লোরে ফেলে দিয়ে আয়নার নিকটে অবস্থান করে বলে, সরি আয়না। আয়না কোনো প্রতিক্রিয়া এবারও দেখালো না। হতাশ হয় সমুদ্র। এটাই লাস্ট অপশন ছিল। এরপর কি করবে সে জানা নাই। ভেবেছিল ইন্টিমেসি পর্যায়ের মাধ্যমে হয়তো শেষ ধাপে পৌঁছে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আরো অনেক কিছু দেখা বাকি। সে আয়নার পাশ ঘেঁষে শুয়ে চুলে হাত দিতে আয়না একদম ওদিকে ঠেসে গিয়ে বলল, কাল ভার্সিটি আছে, ঘুমোবো আমি। এত সুদর্শ ইয়ং হাজবেন্ড রেখে তুমি দেয়ালের দিকে তাকিয়ে থাকবে? আয়না জবাব দেয় না। মনে হয় ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ওর ঘুম প্রয়োজন। সমুদ্র সব বুঝে, কিন্তু ওই অনুযায়ী মনের বিরুদ্ধে গিয়ে কার্য সাধন করতে ব্যর্থ হয় সে বারে বারে। সে বলে, আচ্ছা, তুমি আমি দূরত্ব উপহার দিলাম। আশা রাখি আমাদের মধ্যকার দূরত্বের সম্পর্কটা ধ্বংস করবে না, যেহেতু দূরত্ব ঋণাত্মক না। সে নিজেও সরে এসে শুয়ে পড়ে অপর দিকে ঘুরে। আসলে কাছাকাছি হওয়া মানে কাছাকাছি থাকা না। এই তো এক হাত দূরত্বে অবস্থান করেও তারা কতটা দূরের মানুষ। তাদের মধ্যবর্তী দূরত্ব হিসেব করলে ক্যালকুলেটরের ম্যাথ এরর আসবে। হিসেবের খাতিরে আলোকবর্ষ একক ব্যবহার করা লাগবে। এতটা দূরত্ব মুহূর্তের মধ্যে দু হৃদয়ের মাঝে কয়েক আলোকবর্ষ পরিমাণ দূরত্ব দুজনকেই বড্ড পীড়া দেয়। তখন কেবল সকাল 7টাও বাজেনি। আয়না রুম ছেড়ে বেরিয়ে আসতেই দেখে ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরী নাস্তার টেবিলে বসে আছেন, চা খাচ্ছেন। আয়নার ভঙ্গুর হৃদয় যেন আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়। সে কারো দিকে না তাকিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে ধরলে শায়লা চৌধুরী জিজ্ঞাসা করে, আউ এত সকালে কই যাচ্ছ? ফাহাদ সাহেবও মেয়ের দিকে তাকায়। আয়না জবাবে বলে, বাসায় যাচ্ছি। সে কি কথা, এত সকালে কেন যাচ্ছ? কই কিছুই তো বললে না আগে। সমুদ্র কোথায়? আয়না কেবল উত্তর দেয়, উনি ঘুমায়, আমি একাই যাব এখন। শায়লা চৌধুরী বলে, কেন আমাদের কিছুই বললে না? এতেই আয়না চটে যায়। সে বলে ওঠে, আপনাদের পারমিশন নিতে হবে এখন। আপনি কে আমাকে জিজ্ঞেস করার? তা মিন করিনি। শায়লা যতটা শান্ত থাকলো অতটা শান্ত ফাহাদ সাহেব থাকলেন না। তিনি বলেন, আয়ু, এটা কেমন ব্যবহার? ওনার কথার রাগের আভাস পাওয়া যায়। আয়না কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। বাবার প্রশ্নেরও উত্তর দেয় না। ফাহাদ সাহেব উঠে দাঁড়িয়ে বলে, আয়না থামো, আমি তোমাকে যেতে বলেছি। কতদিন পর বাবা আয়নাকে এভাবে ধমক দিল, তাও আয়না বলে ডেকে। শায়লা চৌধুরীর সামনে এমন আচরণে সে আরো মনে মনে ক্ষুব্ধ হয়। শায়লা চৌধুরী ফাহাদ সাহেবকে ঠান্ডা হতে বললেন। এরপর আয়নাকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা গাড়ি নিয়ে যাও। আয়না আর কোনো কথা না বলে কেটে পড়ে। ফাহাদ সাহেব ভ্রু কুঁচকে তাকালেন মেয়ের যাওয়ার পানে। আয়না এমন না, বরং খুব শান্ত স্বভাবে। শায়লা চৌধুরী বলে, ও হয়তো আমাদের বিয়ের খবর পেয়ে কিছুটা ট্রমায় আছে, এজন্য বাসায় যেতে চাচ্ছে। তোমার ওকে বকা দেওয়া ঠিক হলো না। বুঝতে হবে ওর মানসিক অবস্থা। ফাহাদ সাহেব থম মেরে বসলেন। মেয়ে কি কষ্ট পেল নাকি?
সমুদ্রের যখন ঘুম ভাঙে তখন 8:13 বাজে। সে চোখ মেলে তাকাতেই দেখলো পর্দা ভেদ করে সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগছে, পাখির আওয়াজ কানে আসে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সকালটা সুন্দর হলেও তার জীবনটা এতখানি সুন্দর নেই বোধহয়। বিছানার বাকি অংশ সম্পূর্ণ ফাঁকা। তার মনে কেমন খটকা লাগলো যেন। আয়না কোথায় গেল? চলে গেছে কি? সে উঠে বসে চোখ কসলায়। গতকালও প্রায় শেষ রাতে ঘুমিয়েছে, অ্যালার্ম দেয়নি জন্যে জাগনা পায়নি। সারা রুম এক নজরে চোখ বুলিয়ে নিয়ে রুম ছাড়ল সে। একতলা সুন্দর পরিপাটি বাসাটার আজ কেমন যেন অস্থির লাগে সমুদ্রের। গত রাতের প্রতিটা ঘটনার স্মৃতিবিশেষ মস্তিষ্কে এসে জমা হলো। সে শায়লা চৌধুরীকে খুঁজতে থাকে। অমনি সময় তিনি রুম থেকে বেরিয়ে এসে বলে, গুড মর্নিং সমুদ্র। সমুদ্র সরাসরি জিজ্ঞাসা করলো, আন্টি আয়নাকে দেখছেন? কোথায় ও? বাবা, ঘুম না ভাঙতে বইয়ের খোঁজ। সমুদ্র কিঞ্চিত দ্বিধাবোধ করলো, কি বলবে ওনাকে। পুনরায় বলে ওঠে, কাল রাতে একটু ঝগড়া হয়েছিল। শায়লা চৌধুরী বেশ বিস্মিত হলেন। উনি ভাবতেও পারছেন না সমুদ্র আয়নাকে নিয়ে এত বিচলিত। কদিন আগেই না বলেছিল কাউকে ভালোবাসবে না, কোনো মেয়ের প্রতি এক্সট্রা কেয়ার নিতে পারবে না। আজ আবার ওকে নিয়ে এত দরদ কেন? সে চতুরতার সঙ্গে শুধালো, কি হয়েছে? সমুদ্র একবার ভাবে তাদের মধ্যকার বিষয়াদি শেয়ার করবে না, তবে শায়লা চৌধুরী এক প্রকার জোর করলেন। পরবর্তীতে সমুদ্রের মনে হয় জানানো উচিত তাদের সম্পর্কের এমন বিশ্রী দূরত্বের কথা, জানিয়ে দেখা যাক কোনো সমাধান পাওয়া যায় কিনা। তাছাড়া শায়লা আন্টি তো তার সবসময় সাহায্যই করেন। সে সরল মনে বেশ মার্জিতভাবে দুজনার মনোমালিন্যের বিষয়গুলো জানালো। সমুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টেনশনে আছে। শায়লা সামান্য হাসলেন, দুয়ে দুয়ে 4 মিলালেন, এরপর মুখ খুললেন। উনি বললেন, আয়ু এর জন্য সকাল সকাল ঢাকায় ব্যাক করলো? ও আসলে তোমার সাথে থাকতে চাচ্ছে না? থাকতে চাচ্ছে না এমন কিছু বলেছে? বললো তো। কি বলেছো? শায়লা চৌধুরী বেশ বিপাকে পড়লেন। কিভাবে সমুদ্রের ব্রেন ওয়াশ করা যায় এটাই ভাবলেন। যেহেতু তিনি অনেক বুদ্ধিমতী, কাজেই বুদ্ধিও বের করে ফেললেন। মুখটা কালো করে কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, কথা তো ওর আব্বুর সঙ্গে বলেছিল। যা শুনলাম তাতেই মনে হলো আয়ু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। আই মিন সেপারেশন কিনা শিওর না, আমি নিজেও বুঝছিলাম না কিছু। সমুদ্র যেন কেমন মিইয়ে যায়, কপালের ভাঁজ দৃঢ় হলো। ছোট একটা ঝগড়া থেকে সোজা সাপটা বাবার সঙ্গে ডিসকাশন করে ফেললো যে সেপারেশন চাই ওর। গত রাতেও এই বিষয়ে নীরব থাকলো, আর সকালে উঠে আমাকে না জানিয়ে সিদ্ধান্ত তলব করে চলে গেল। যাওয়ার আগে একবারও নিজের নেওয়া সিদ্ধান্ত তো আগে সমুদ্রকে জানাবে। আজব, তার ঘুম থেকে ওঠার অপেক্ষাও করলো না, তার আগেই এত বড় সিদ্ধান্ত। শায়লা আন্দাজে ঢিল মেরে বলল, সেপারেশন চাইছি কিনা ও এটা আমি শিওর না বাবা। সমুদ্র যেন মিইয়ে আসা কণ্ঠে বলে, সেপারেশনই মনে হয়। তোমার সাথে কন্ট্রাক্টও করতে চায় না এমনটাই শুনলাম। সমুদ্র চকিত উঠে বলল, এটাও বলে গেছে যেন আমি কল না দিই। তাই তো শুনলাম, আমি ভুলও হতে পারি। সমুদ্র যেন ভীষণ আহত হয়। ঝড়ে পাখির পালক ভেঙে গেলে যেমন নড়বড়ে অবস্থা হয় অমন দেখালো ওকে। শায়লা চৌধুরী ওর কাঁধে হাত রেখে বলল, তুমি টেনশন নিও না, আমি আছি তো। দেখি আয়ুকে বুঝাই, এত সহজ নাকি সবকিছু। সমুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, আমিও চাই, ভালো লাগছে না। আপসেট হও না বাবা, আন্টি আছে না, সব ঠিক করে দিব। সমুদ্র ভদ্রতার হাসি দিয়ে বলে, পরিস্থিতি ঠিক করে দিলে ভাগ্য তো ঠিক করে দিতে পারবেন না। আমার মনে হয় বেটার হাফ ভাগ্য ভীষণ বাজে, যার সঙ্গে জড়াই সেই বিরক্ত হয়ে সরে যায়। আয়না খুব ভালো একটা মেয়ে, সৎ মেয়ে, এর জন্য এমনটা বলছি না, মন থেকে বলছি। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ। এই প্রথম কোনো সৎমাকে দেখলাম নিজের স্টেপ মেয়ের গুণগান গাইতে। ও আমারই মেয়ে, তুমিও আমার ছেলের মতো আপন মানুষ। আচ্ছা শুনো, আমাকে একটু জানাবে কি ভাবছো তুমি ভবিষ্যৎ নিয়ে। আগে আয়নার সঙ্গে যোগাযোগ করো না, তোমার দশা আমার চেয়ে কে ভালো জানে। সো আমি বুঝিয়ে দিব কোনটা সঠিক তোমাদের জন্য। নাস্তা খেয়ে তারপর যাও। শায়লা আন্টি অনেক স্বাদ দেন, কিন্তু সমুদ্রের কেন যেন খেতে মন চাচ্ছে না। সে দ্রুত বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। বারবার ফোনে চেক দিল যদি আয়না কোনো মেসেজ দেয়, কিন্তু না, আয়নার নাম্বার থেকে কোনো কল বা মেসেজ কিছু আসেনি। সে গাড়ি ড্রাইভ করার সময় একবার ভুলবশত সামনের গাড়িতে লাগিয়েও দিল। সব কেমন গুমোট লাগছে। আয়না অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি? সে তো দূরত্ব দিতেই চাইলো, বিষয়টা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখতো। ফাহাদ সাহেবকে কেন বলল সেপারেশন চাই? ওয়াই এ ডিরেক্ট সেপারেশন, তাও বিয়ের 1 সপ্তাহ পরই? কিছুদিন আরো সময় নিত। যাগ্গে ও যা ভালো বুঝে তাই সই। সে একা একা তো এই বিয়ে চালিয়ে যেতে পারবে না। আয়না নিজের বাসায় ফিরে আসে সকাল 9:30টার পর। রুমে এসে শুয়ে পড়ে। আলিয়া জেগেছিল। আপার এমন করুণ দশা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা?
আয়না জবাব দিতে পারে না। আলিয়াকে কি বলবে? ও ভীষণ কষ্ট পেতে পারে, তবুও সত্যটা জানা উচিত। 2 দিন বাদে পরের মুখে শোনাচ্ছে, আজ আপনের মুখে শুনলে তা বেশি গ্রহণযোগ্য। কষ্ট পেলেও এখনই সবটা সামলে নিবে দুবোন। আয়না বলে ওঠে, বাবা ওই মহিলাকে বিয়ে করে নিয়েছে, তাও গোপনে, আরো কয়েক মাস আগেই, আমাদের না জানিয়েই। আলিয়া যেন আকাশ থেকে পড়ে। ক্ষণেই নিজেকে দ্রুত সামলানোর চেষ্টা করে। বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তার শায়লা চৌধুরীর সঙ্গে বাবার আরো 3 বছর আগেই বিয়ে হতো যদি আপা ঝামেলা না করতো, কিন্তু আপার সে মিলে বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে। তারপর অনেক কাহিনী। একসময় আপা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। এরপর বাবা মন পরিবর্তন করলেন, বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। কিন্তু আলিয়া জানতো বাবা সম্পর্কটাকে নাকচ করেননি। নিজের বাবাকে নিয়ে সব বলতে বা ভাবতেও কেমন রাগ লাগে, গা জ্বালা দেয়। পূর্বাভাস পাওয়ার পরও সে মানতে পারে না বাবার দ্বিতীয় বিবাহ। কোনো সন্তানই চায় না সৎমা আসুক। এই ঘটনা যেন কিছুটা অভিশাপেরও অভিশাপ, যেন অভিশাপ কেউ অভিশাপ দিল। কিন্তু তার রিবা কি করার আছে? বাবা কি আর তার কথা মতো চলবে? বরং তাকেই বাবার আদেশ মেনে চলা লাগবে। বহু কষ্টে কান্না চাপিয়ে রাখে, নিজেকে শক্ত করে রাখার চেষ্টা চালায়, কিন্তু ও পারে না। এক প্রকার ডুকরে কেঁদে ফেলে। সে কাঁদো কাঁদো গলায় বলে, শায়লা আন্টি কি এখানে এসে আমাদের সঙ্গে থাকবেন? এহেন প্রশ্নে আয়নার যেন গা জ্বালা দিয়ে ওঠে। কোনোভাবে এ বাসায় ওনার উপস্থিতি সহনীয় নয় তার কাছে। চোখ ফেটে কান্না আসে তার। আলিয়া ছোট বোন হওয়ার সত্ত্বেও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপা তুমি তো 2 দিন বাদে সমুদ্র ভাইয়ার সঙ্গে থাকবে, তোমার ওনার সাথে থাকতে হবে না। আয়না চোখ মুছে বলে, আলিয়া আমার খুব মাথা ব্যথা করছে, ঘুমোবো আমি। আচ্ছা আমি যাই তাহলে। আলিয়া রুম ছেড়ে বেরিয়ে এসে বারান্দায় বিরস মুখে বসে থাকে। ওর কিছুই ভালো লাগে না। মন খারাপ কিনা তাও বুঝে না, সব ফাঁকা ফাঁকা লাগে। এই দিনটা আরো 3 বছর আগেই দেখার ছিল, তবুও 3 বছর পর ঘটার পরও মানতে পারে না। চোখে জল আসে, বাবার উপর রাগ লাগে। মনে হলো আব্বুর সঙ্গে আর কোনোদিন কথাই বলবে না। ক্ষণে চমকে উঠে সে। এমন কথা আগে আপা বলতো। আপা সাপ বলে দিয়েছিল বাবা বিয়ে করলে ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। এই জন্য কি বাবা আপার এত দ্রুত বিয়ে দিয়ে দিল? তাদের ফ্যামিলিতে সবাই অনার্স শেষ করেই বিয়ে করে। তার ফুপুই বিয়ে পাশ করে সেই যুগে বিয়ে করেছিল, অথচ আপা ইঞ্জিনিয়ারিং পড়েও 2nd ইয়ারে বিয়ে দিয়ে দিল বাবা। যদিও সে বিরোধিতা করে, তাহলে কদিন বাদে তারও যদি বিয়ে ঠিক করে। মনের মধ্যে বেদনার চেয়ে ভয় বেশি কাজ করে তার। কেন যেন মনে হচ্ছে আপা ঝামেলা করতে জন্যই আপাকে জলদি বিয়ে দিয়ে দিয়েছেন। এছাড়া কারণ সে দেখছে না কোনো। সে নিজের ক্ষেত্রে মোটেও এত দ্রুত বিয়ে চায় না। তাহলে কি করবে? যত দ্রুত সম্ভব শায়লাকে মেনে নিবে। এটাও তো ভীষণ কঠিন একটা কাজ। সমুদ্র ফিরে এসে মাকে জানালো আজ অফিসে যাবে না। মিসেস রোদেলার ছেলের চেহারা দেখে চমকে উঠে। এ কি হাল বানালো চেহারার! এমন চোখ মুখ লাল করে রাখতো যখন ইউষার সঙ্গে ওর ব্রেকআপ হয়। আজ এতদিন পর এমন কি কষ্ট পেল যে ওর চেহারায় আগের মতো যন্ত্রণা ফুটে উঠল। মিসেস রোদেলা বলে, কি হয়েছে বাবু? সমুদ্র মাকে একদম কোনো বাড়তি প্রেসার দিতে চায় না। এক জীবনে মা বাবাকে কম দুঃখ দেয়নি। এখন চুপ থাকায় শ্রেয় সে বলল, অসুস্থ লাগছে, কিছুক্ষণ ঘুমাবো, সেরে যাবে। সমুদ্র নিজের বিছানায় এসে গায়ে দিয়ে দিল। কেমন শূন্য শূন্য লাগছে। সারাটাক্ষণ কেবলই মাথায় আয়নার কথায় ঘুরপাক খাচ্ছে। আর কোনো চিন্তায় মস্তিষ্কে নেই। আচ্ছা, আয়না না বললো ওই সময় আই লাভ ইউ সমু, ভালোবাসি বলেও মাত্র একবার চলে যেতে বলায় সে চলে গেল? কই, সমুদ্র তো যায়নি। তার প্রথম প্রেম যখন বলেছিল ছেড়ে যাও, সে তো একবারে ছেড়েই যায়নি। তাহলে আয়না কেন এমন করলো? তাহলে কি সে ধরে নিবে মেয়েদের ভালোবাসা কিছুটা কচু পাতার বৃষ্টি ফোটার মতো? দূর থেকে দেখতে কি অদ্ভুত সুন্দর, কিন্তু একটু নাড়ালেই কেমন সহজভাবে গড়িয়ে চলে যায়। অনেক চেষ্টা করেও সমুদ্রের ঘুম হলো না। সে উঠে বসে নীলা আর সায়নের সঙ্গে ভিডিও কলে কথা বলার ডিসিশন নেয়। ওরা দুজনকে অনেক ভালো বুঝে, অ্যাটলিস্ট আব্বু আম্মুর চেয়ে ভালো বুঝে। ছোটবেলার বন্ধু ওরা। যদিও বা সায়ন জার্মানিতে আছে, কিন্তু শত ব্যস্ততার পরেও সমুদ্র আর নীলার কলও ইগনোর করে না। 3 বন্ধু একসঙ্গে ভিডিও কলে আসে। নীলার মেয়ে হয়েছে, সবে হাসপাতাল থেকে বাড়ি